আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? আশা করি আমার কথা শোনা যাচ্ছে। হ্যালো, আমি অডিবল টু হ্যাঁ, এভরিওয়ান? শোনা যাচ্ছে। ঠিক আছে। তো তোদের যেমনটা আমি বলেছিলাম যে এই অনেক কটা ক্লাস আছে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আছে তার জন্য বলছি, অনেক কটা ক্লাস হবে। এই তোদের যেহেতু 4টে টিএসসিসি পেপার আছে, তো আজকে তোদের ওই যে ডিএসসিসি 8 পেপারটা আছে খুব সম্ভবত, হ্যাঁ ওই, আমি যদি খুব ভুল না করি, ওই ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে, মানে আমি বলবো অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে ওই তোদের রিলেটিভিটির যে পার্টটা আছে, ওই পার্টটার ওপর আজকে তোদের সরজিৎ স্যার যিনি আছেন, তো সরজিৎ স্যারকে তোরা নিশ্চয়ই চিনিসই, ওনার আবার যত বলবো অতই কম হয়। তো উনি আজকে তোদের যে ভ্যারিয়েশন ক্যালকুলাসের পার্টটা আছে, ওই পার্ট থেকে শুরু করবেন। ওনার প্রথম ক্লাস আজকে, এবং উনি চাইছিলেন যে এই ক্লাসটা সবাই, মানে চাইছিলেন যে ফ্রি নিতে, ঠিক আছে, মানে ফ্রি ইন দ্য সেন্স এই ক্লাসটা ফ্রিলি সবার কাছে অ্যাক্সেসিবল থাকবে, ঠিক আছে। তো তাই জন্য এই ক্লাসটা সকলের জন্য ফ্রি, এটা তোরা অ্যাটেন্ড কর। যারা পড়িস তারা তো জানিসই প্রসেস, আর বাকি যারা আছিস তারা রেজিস্ট্রেশন করে নিস। এখন অনেকে এটা বলছিলি হচ্ছে তোদের ইন্টার্নশিপের কাজের জন্য বিজি আছিস, ঠিক আছে, সেটা ব্যাপার নয়, তোরা রেজিস্ট্রেশনটা করে রাখিস, কারণ তোদের সমস্ত লেকচার্স এবং যাবতীয় জিনিসপত্র সবকিছু রেকর্ডেড রয়ে যাবে, ঠিক আছে। তা নিয়ে কোনো সমস্যা হবে না, তোরা ফুল কোর্সই যাবি তোরা যখনই রেজিস্ট্রেশন করিস। আর তোদের এই কম্বোটাও নিতে পারিস বা কোনো পেপার ইন্ডিভিজুয়ালিও কিনতে পারিস, ঠিক আছে। যেমন কি প্রাইসিং এবং সমস্ত অফারে ডেডলাইন সমস্ত দেওয়া আছে, ডেডলাইন আগে করে নিস। কম্বোর হয়তো আর বেশি দিন নেই, 37.5% অফারটা শেষ হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল ব্যাপারটাও অফার চলছে, তো তোরা করে নিস, আমাকে মেসেজ করে রেজিস্ট্রেশন করে নিস, ঠিক আছে। তো এটা এই মাসের একটা ক্লাস যেমন ফ্রি বলেছিলাম, তোদের কথা দিয়েছিলাম, সেরকম কথা মতো আজ সরকারি স্যারের যে ক্লাসটা আছে সেটা সকলের জন্য ফ্রি, ঠিক আছে। ওকে, আর বেশি কথা বাড়াবো না। স্যার আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে শুরু করছি আজকের ক্লাস। তো স্ক্রিনটা যেটা শেয়ার করেছিল দেখা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ, তো আমি আজকে যেটা বলবো, মানে যতটা পারো পড়ার চেষ্টা করবো আর কি। এই ভ্যারিয়েশনাল ক্যালকুলাস ইন ফিজিক্স 3 নম্বর যেটা রয়েছে, তো এটার মোটামুটি এই বেসিক আইডিয়াস অফ ফাংশনালস, এক্সট্রিমাইজেশন অফ অ্যাকশন অ্যাজ এ বেসিক প্রিন্সিপাল ইন মেকানিক্স, আর জেনারেলাইজড কোঅর্ডিনেট কনস্ট্যান্ট, এতটা অবধি আমি বলার চেষ্টা করবো। এবার এটা হয়তো একটু সময় বেশি লাগতে পারে, কারণ জানিস তো এটা হচ্ছে মানে ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর কি। তো এখানে শুধু থিওরিটা বললেই হবে না, তার সঙ্গে অনেক প্রবলেমও, অনেক অনেক প্রবলেম হতে পারে, বিভিন্ন ভ্যারাইটিসের বিভিন্ন প্রবলেম হতে পারে। তো সেই প্রবলেমও আমার কিছু কয়েকটা বলতে হবে। আর কিছু প্রবলেম আমি তো তোদের জানিস অ্যাসাইনমেন্ট করতে দিই, অ্যাসাইনমেন্টে করতে দেবো। তো সেক্ষেত্রে হয়তো একটু সময় বেশি লাগতে পারে, হয়তো 2 ঘন্টা কি 2 ঘন্টা একটু বেশি সময় লাগতে পারে, সেটা আমি আগে থেকে বলে রাখলাম। তো প্রথম কথা হচ্ছে যে এটা তো আমি বলছি, এবার তোদের যে বই যেগুলো বলেছিলাম, ক্লাসিক্যাল মেকানিক্সের যে বই, তোরা নিশ্চয়ই আগে ফার্স্ট সেমিস্টারে যে বই পড়েছিলি সেই বইগুলো তো লাগবেই। তো তোরা কি একটু আনমিউট করে কেউ একজন বল, তোদের ফার্স্ট সেমিস্টারে তোরা ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য কি বই পড়েছিলিস? ওই স্পাইজেল ক্লাসিক্যাল মেইনলি। মধ্যে স্পাইকেল আর ট্যাকওয়াল। টাকওয়াল পুরাণিক আর স্পাইজেল এইগুলো হ্যাঁ, হ্যাঁ, পড়েছিস? হ্যাঁ। তো টাকওয়াল পুরাণিকটা ঠিক আছে, ওটা তো হয়ে যাবে। স্পাইজেলটাতেও, স্পাইজেলেও কি ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান আছে আমি ঠিক জানি না, বলতাম ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান হয়তো আছে, ভেরিয়েশনাল ক্যালকুলাসে তোরা মনে হয় থাকবে না। তো এর সঙ্গে যে বইগুলো লাগবে সেটা হচ্ছে তোদের যে এবি গুপ্তর যে বইটা আছে, মেকানিক্স এবং অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, ওই বইটা। আর তাছাড়া হচ্ছে জেসি উপাধ্যায় আর গুপ্ত কুমার শর্মা, এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোরা ফলো করতে পারিস, মানে প্রবলেম ওয়ার্কআউট এক্সাম্পলের জন্য। অনেক এক্সাম্পল করে দেওয়া আছে ওখানে, সেই এক্সাম্পলগুলো তোরা দেখতে পারিস। আর এছাড়া যে বইটা লাগবে, যে বইগুলো লাগবে সেগুলো হচ্ছে তোর ধর ওই এইচ.কে দাসের কয়েকটা বই, এইচ.কে দাসের যে বইটা আছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের, সেই বইটা। আর তাছাড়া হচ্ছে এম.এল. বোয়াসের যে বইটা রয়েছে, এম.এল. বোয়াসের যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স ফর ম্যাথামেটিক্যাল মেথডস ফর ফিজিক্যাল সায়েন্স একটা বই রয়েছে, ওইটা। আর টাই-এল চাউ বা টি.এল চাউ এর একটা বই আছে, ওই বইটা লাগবে। আর ওয়েবার আর্ফকেন, এই কয়েকটা বই আমাদের লাগবে। তো মানে এই মানে লাগবে ইন দ্য সেন্স, আমি এই কয়েকটা বই ফলো করে আর কি অঙ্ক, মানে প্রবলেম যেগুলো আমি এখানে মানে দেখাবো তোদের বা যেগুলো করতে দেবো, সেগুলো এই কয়েকটা বই ফলো করেই থাকবে। থিওরিও সেই রকম অনুযায়ী থাকবে। তো আমি বলে দেবো আমি কোন বই থেকে কোন জায়গাগুলো লিখেছি আর কি। তোরা সেই জায়গাগুলো একটু বই থেকে দেখে নিস। এখানে নোটটা তো আছে ঠিক আছে, কিন্তু দেখা যায় নোটে অনেক সময় কিছু ভুলও থাকতে পারে। তো সেই জন্য আমার যেটা মনে হয় যে নোটটা দেখার পরে তোরা বইটাও আগে একবার দেখে নিস, তারপর নোটটা দেখিস, তাহলে তোদের সুবিধা হবে তাও যদি ভুল থাকে সেটা ওয়ার্কআউট করতে। তো বোঝা গেল কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। বেশ, তাহলে আজকের পার্টটা শুরু করছি। তো প্রথমে যেটা তোদের আছে সেটা বলছে যে ফাংশনাল, বেসিক আইডিয়াস অফ ফাংশনাল। আর এই যে পার্টটা আমি যেটা বলবো, এই ভ্যারিয়েশনাল ক্যালকুলাস, এটার ইম্পর্টেন্স তোরা দেখবি এই যে ধর তোরা তো এতদিন ধরে নিউটনিয়ান মেকানিক্স পড়ে এসেছিস। তো নিউটনিয়ান মেকানিক্সে তো ফোর্সটাই মেন, মানে ফোর্স ইকুয়েশন অফ মোশন যেটা আমাদের ওটা লিখতে হয়।
কিন্তু আমরা এখন যারা পুরো ভ্যারিয়েশনাল ক্যালকুলাস এবং তার যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে লাগরাঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে। তো এই লাগরাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান যেটা হচ্ছে ওখানে আমাদের এনার্জি নিয়ে কাজ করতে হয়, এনার্জি কনজারভেশন বা এনার্জি নিয়ে, কনজারভেটিভ সিস্টেম, ডিসিপেটিভ সিস্টেম, এইসবগুলো নিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু নিউটন ইকুয়েশন যেমন দেখবি কিছু কিছু সিস্টেম আছে সেগুলোর ক্ষেত্রে নিউটনের ইকুয়েশন দিয়ে সলভ করা খুব শক্ত, কিন্তু দেখবি ল্যাগ্রাঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ান এইগুলো দিয়ে যদি আমরা সেই সিস্টেমগুলো সলভ করার চেষ্টা করি, সেই প্রবলেমগুলো, তো সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো কিছুটা ইজি হয়ে যায়। আর তাছাড়া আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সে আমরা যখন টার্ন ওভার করবো, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এই হ্যামিল্টনিয়ান যে ডায়নামিক্স সেটা আমরা পরে ইন্ট্রোডিউস করবো। তো সেটা থেকে আমরা দেখতে পাবো যে ওই হ্যামিল্টনিয়ান ডায়নামিক্সটা মানে ইন্ট্রোডিউস করার পরে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্স এবং তারও পরবর্তীকালে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা ওগুলো যে জিনিসপত্রগুলো আছে, তো সেগুলোতে আমাদের টার্ন ওভার করা সুবিধাজনক হবে। তো সেই কারণেই আমাদের এই ভ্যারিয়েশনাল ক্যালকুলাস বা এই লাগরাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান এই মেথডগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। তো প্রথমে তোদের যেটা বলেছি সেটা হচ্ছে বেসিক আইডিয়াস অফ ফাংশনালস। তো ফাংশনাল বলতে আমরা কি বুঝি? ফাংশন তো আমরা জানি যে আমরা যে ধর একটা ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, সেইটাকে আমরা ফাংশন বলি। তো ফাংশনাল হচ্ছে ওই রকম কয়েকটা ফাংশনের ফাংশন, ফাংশন অফ ফাংশনস, সেইটাকে আমরা বলতে পারি ফাংশনাল। তো সেটাই এখানে বলেছে। তো কি বলছে এখানে? বলছে ফাংশনাল ইজ এ কোয়ান্টিটি হুজ আর্গুমেন্ট আর দেমসেলফস ফাংশন, নট জাস্ট ভ্যারিয়েবলস। মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সেটার ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, ওয়াইটা হচ্ছে তার ফাংশন। তো সেটা আমরা বলতে পারি ওয়াইটা হচ্ছে ফাংশন। কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে যে তোরা দেখতে পাচ্ছিস সেখানে যে আমরা একটা ফাংশনালকে ডিফাইন করছি, আই হচ্ছে একটা ফাংশনাল অফ ওয়াই ডিফাইন্ড অ্যাজ আই স্কোয়ার ব্র্যাকেট ওয়াই ইন্টিগ্রেশন x1 টু x2 এফ অফ ওয়াই এক্স ওয়াই প্রাইম এক্স এক্স। তাহলে এইগুলোর ফাংশন হচ্ছে আই, মানে ইন্টিগ্রেশনটা করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা আই, আর সেটা হচ্ছে ওয়াই এর ফাংশন, ফাংশনাল। তো এখানে দেখতে পাচ্ছি এই ওয়াইটা হচ্ছে একটা ফাংশন, ওয়াই প্রাইমটাও একটা ফাংশন। তো সেটাই আমরা বলছি যে ফাংশন হচ্ছে ফাংশনাল যেটা সেটা হচ্ছে ফাংশন অফ ফাংশনস। সেটাই এখানে বলেছি এফ হচ্ছে ফিক্সড ফাংশন অফ থ্রি ভেরিয়েবলস ওয়াই, ওয়াই প্রাইম এক্স, আই উইল হ্যাভ দ্য ভ্যালু ডিপেন্ডেন্ট অন দ্য চয়েস অফ ওয়াই, স্কোয়ার ব্র্যাকেট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্যাট আই ইজ এ ফাংশন। তো এই যে জায়গাটা আমি যেটা বললাম, এই ফাংশনালের যে পার্টটুকু যেগুলো আমি এখানে লিখেছি, তো এইগুলো তোরা কিন্তু ওই টিএল চাউয়ের যে বইটা রয়েছে সেখানে ভেরিয়েশনাল ক্যালকুলাস বলে যে চ্যাপ্টারটা রয়েছে, ক্যালকুলাস অফ ভেরিয়েশন বা ভেরিয়েশনাল ক্যালকুলাস, সেই চ্যাপ্টারে কিন্তু প্রথম দিকে এইগুলোই লেখা আছে, তোরা ওই বইটা কিন্তু পড়ে দেখিস। তো তারপর ফাংশনাল তো আমরা ডিফাইন করলাম। এবার ফাংশনাল থেকে আমরা যেটা করতে চাই যে আমরা একটা ইকুয়েশন ইকুয়েশনে আমরা পৌঁছতে চাই, সেটা হচ্ছে যে অয়লার ইকুয়েশন বা অয়লার লাগরাঞ্জ ইকুয়েশন, দুটোই বলা হয়। তো তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা যে ইন্টিগ্রেশন যেটা আমরা বলছিলাম সেই ইন্টিগ্রেশনটা আমরা কনসিডার করছি। তো আমরা যেটা দেখাতে চাই যে আমাদের ওয়াই এর আমরা এমন একটা ভ্যালু বার করবো যার জন্য আই এর আইটা হবে হচ্ছে একটা স্টেফানারি ভ্যালু আমরা একটা পাবো। তার মানে সেটা আইটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে বা স্যাডেল পয়েন্ট হতে পারে। তো এই ম্যাক্সিমাম, মিনিমাম, স্যাডেল পয়েন্ট এই জিনিসগুলো তোরা জানিস তো নিশ্চয়ই? হ্যাঁ। বেশ, তাহলে কি বলছে না, বলছে ইট ইজ অলসো আন্ডারস্টুড দ্যাট ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান অ্যাট এক্স ইকুয়াল টু এক্স ওয়ান অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু এক্স টু। যেহেতু ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, তো ওয়াই এর আমরা একটা কার্ভ ড্র করেছি এরকম ভাবে, ওয়াই আর এক্স এক্স ওয়াই প্লেনে। তো ওয়াই এক্স এটা একটা কার্ভ যেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু এই দুটো পয়েন্টকে কানেক্ট করছে। তো এবার আমরা কি বলতে চাইছি যে ওয়াই এক্স এর কার্ভ দ্যাট yields আই অ্যাজ এ মিনিমাম, দেন এনি নেবারিং কার্ভ উইল মেক আই ইনক্রিজ। তো যেহেতু ওয়াই এর যে ভ্যালুটা সেটা মানে আই এর মিনিমাম ভ্যালুকে করেসপন্ড করছে, তো তার জন্য তার আই এর নেবারিং যে কোনো কার্ভ, সেই নেবারিং যে কোনো কার্ভ তাহলে আই এর থেকে বেশি হবে, আই এর ভ্যালু থেকে বেশি হবে। তো সেটাই বলছি আমরা তাহলে নেবারিং কার্ভটা কি করে রিপ্রেজেন্ট করতে পারি? না এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওয়াই যেটা হচ্ছে এক্স আর এপসাইলনের ফাংশন, সেটাকে আমরা লিখতে পারি ওয়াই অফ এক্স জিরো প্লাস এপসাইলন ইটা এক্স। তো এখানে আমরা যে এই ইটা এজ এ ফাংশন অফ এক্স, এইটা আমরা কেন লিখছি এটা কি কেউ বলতে পারবি? যদি আমরা শুধুমাত্র এপসাইলনটাই লিখতাম, এই ইটা এক্সটা না লিখতাম, এপসাইলন হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইটা এক্স হচ্ছে একটা এক্স এর ফাংশন। তো আমরা যদি শুধুমাত্র এই এপসাইলনটাই লিখতাম, শুধুমাত্র ওয়াই এক্স এক্স কমা জিরো প্লাস এপসাইলন ইটা এক্সটা যদি না লিখতাম, তাহলে কি কোনো প্রবলেম হতো? বা যদি প্রবলেম হতো তাহলে কি প্রবলেম হতো সেটা কি কেউ বলতে পারবি? প্রশ্নটা কি বোঝা গেল? কি জিজ্ঞাসা করলাম?
আমরা এই যে এরকম লিখছি y as a function of x epsilon equal to y x0 plus epsilon eta x, তো এই ইটা এক্সটা লেখার আমার সিগনিফিকেন্সটা কি? আমি তো শুধু y x0 plus epsilon লিখতে পারতাম, কারণ আমাকে একটা নেবারিং কার্ভ পেতে হবে, তো আমি তার সঙ্গে একটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ করলেই তো আমি একটা নেবারিং কার্ভ পেয়ে যাবো। তো এইটা আমার এই ইটা এক্সটা লেখার সিগনিফিকেন্সটা কি? কে একজন বল আনমিউট করে, যা মনে হচ্ছে তাই বল, ভুল বললেও কোনো অসুবিধা কিছু নেই। এখানে অ্যাপসাইলনটা হচ্ছে ওই ওয়াই মানে মানে এক্স আর ওয়াইটা তো হচ্ছে এক্স আর অ্যাপসাইলনের ফাংশন মানে ইয়েটা দিয়ে তৈরি ওয়াইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক। ওই জন্য অ্যাপসাইলনটা এখানে তো কনস্ট্যান্ট নয়। না, এপসাইলন তো একটা কনস্ট্যান্ট, এপসাইলন কারোর ফাংশন না, ইটাটা হচ্ছে এক্স এর ফাংশন, এপসাইলনটা কনস্ট্যান্ট। বেশ, আমি আবার একটা বলি, ধর তোর কাছে একটা কার্ভ রয়েছে, একটা ধর স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু এক্স, ঠিক আছে? এবার ওই y ইকুয়াল টু এক্স যেটা, সেটা ধর তোকে একটা পয়েন্ট ধর 1 1 থেকে 2 2 এই পয়েন্টটা তোকে কানেক্ট করছে y ইকুয়াল টু এক্স। এবার এবার ধর তোকে বললাম যে আমি একটা কার্ভ মানে একটা কার্ভ, আমি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বললাম, মানে যেটা হচ্ছে যে এক্স এর সঙ্গে আমি একটা কনস্ট্যান্ট যোগ করলাম, ধর এক্স প্লাস 2 বললাম, y ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে কি সেটা ওই সেম দুটো পয়েন্টকে কানেক্ট করবে, আর নাকি যে দুটো পয়েন্ট আগে কানেক্ট করছিল সেই দুটো পয়েন্টকে আর কানেক্ট করবে না? না, y ইকুয়ালস টু এক্স ওটা তো অরিজিন দিয়ে যাবে, আর ওটা x প্লাস 2 অরিজিন দিয়ে যাবে না। y ইকুয়াল টু এক্স আর একটা বললাম y ইকুয়াল টু এক্স প্লাস 2। হ্যাঁ, ওটা অরিজিন দিয়ে যাবে না। তো এবার y ইকুয়াল টু এক্স সেটা ধর 1 1 আর 2 2 এই দুটো পয়েন্টকে কানেক্ট করছিল এই কার্ভটা, আর y ইকুয়াল টু এক্স প্লাস 2 এটা কি আর সেই 1 1 আর 2 2 ওই দুটো পয়েন্টকে কানেক্ট করবে? ধর এখানে তুই y এর ভ্যালু, x এর ভ্যালু 1 বসালি, তাহলে y এর ভ্যালু কত হবে? 3 3 হবে। সেরকম ভাবে x এর ভ্যালু যদি 2 বসাস তাহলে y এর ভ্যালু 4 হবে। তার মানে 1 3 আর 3 4 এই দুটো পয়েন্টকে ও কানেক্ট করছে, ও কিন্তু আর ওই 1 1 আর 2 2 এই দুটো পয়েন্টকে কানেক্ট করছে না। তো তার মানে আমি যদি একটা কার্ভের সঙ্গে একটা কনস্ট্যান্ট যোগ করি, তাহলে কিন্তু সেইটা কিন্তু মানে একটা স্কেলিং হয়ে গেল, মানে সেই দুটো পয়েন্টে কিন্তু আর ওই কার্ভটা কে আর মানে সেই পয়েন্ট দুটোকে কিন্তু আর সেই কার্ভটা কানেক্ট করছে না। তো সেইটা যে মানে সেই কার্ভটা যেটা আমি নেবারিং যে কার্ভটা আমি ডিফাইন করেছি, সেই কার্ভটাও যাতে ওই সেম দুটো পয়েন্টকে কানেক্ট করে, তো সেই কারণে আমাকে এই যে ইটা এক্স যেটা, সেইটা আমাকে ইন্ট্রোডিউস করতে হয়েছে। বুঝা গেল? তো ইটা এক্সটার কি প্রপার্টি? ইটা এক্সটা হচ্ছে এই যে ইটা x1 আর ইটা x2, এখানে এর ভ্যালু হচ্ছে 0, যেটা হচ্ছে এই পয়েন্টে আর এই পয়েন্টে, যেখানে আমার কার্সারটা রয়েছে এই দুটো পয়েন্টে, যে দুটো পয়েন্টকে আর কি প্রথম যে কার্ভটা সেটা যেটা কানেক্ট করে y x0 যে কার্ভটা যেটা কানেক্ট করছিল, সেই পয়েন্ট দুটোতে, সেই এন্ডিং পয়েন্ট দুটোতে ওই যে নেবারিং যে কার্ভটা, তার ভ্যালু কিন্তু হচ্ছে সেই মানে সেখানে এটার ভ্যালু হচ্ছে 0। তো এটা কি বোঝা গেল কি বলতে চাইলাম? সেই কারণে আমাকে ইটা এক্সটা ইন্ট্রোডিউস করতে হচ্ছে। বেশ, তো তাহলে আমাদের যে i অ্যাজ এ ফাংশন অফ এপসাইলন সেটা তাহলে কি হবে? এইটার রেসপেক্টে যদি আমরা লিখি, তাহলে এখন তাহলে ওয়াইটা এক্স এপসাইলনের ফাংশন হয়ে গেল, ওয়াই প্রাইম এক্স এপসাইলনের ফাংশন, আর এক্স যেমন ছিল, তাহলে এক্স নাও আই বিকামস আ ফাংশন অফ এপসাইলন রাদার দ্যান আ ফাংশনাল অফ ওয়াই। তার মানে ওটা শুধুমাত্র ওয়াই এর ফাংশনাল নয়, তার সঙ্গে এপসাইলনের ফাংশন হয়ে গেল। তাহলে স্টেশনারি ভ্যালু যদি আমাকে বার করতে হয়, তাহলে আমাকে এই কন্ডিশন সেট করতে হবে। যেমন ধর আমরা ধর y ইকুয়াল টু এফ এক্স এরকম কোন একটা কার্ভের যদি আমরা স্টেশনারি ভ্যালু বার করতে, তাহলে আমরা কি কন্ডিশন সেট করি? dy dx ইকুয়াল টু 0, সেই কন্ডিশন সেট করি, তাই তো? তো এখানেও সেই একই রকম, এখানেও ওই কন্ডিশনই আমাকে সেট করতে হবে। এটা শুধু ফাংশনাল, আর এখানে যেহেতু ওটা দুটো ভেরিয়েবলের ফাংশন আর কি, একটা y আর একটা এক্স এপসাইলন এগুলো, তো সেই জন্য আমাকে মানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়েছে। তো ডেল আই ডেল এপসাইলন অ্যাট এপসাইলন ইকুয়াল টু 0, সেটাতে আমার ভ্যালুটা 0 হবে। তো এপসাইলন ইকুয়াল টু 0 কেন আমরা বলছি না? এপসাইলন ইকুয়াল টু 0 করলে তবেই তো আমরা যে আই এর যে মিনিমাম ভ্যালু সেটা তো আমরা ফিরে পাবো এই কার্ভটা। তো সেই কারণে আমরা অ্যাট এপসাইলন ইকুয়াল টু 0 সেই পয়েন্টে আমরা বলতে চাইছি যে এটার ভ্যালু 0 হবে। তো না, তাহলে আমরা দেখা যাক কি করছি। তো এফ তো এরকম হলো, তাহলে আমরা যদি ডিএফ লিখি, তাহলে এফ হচ্ছে এগুলোর সবকটার ফাংশন, তাহলে ডিএফ কি হবে? ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এফ ডেল ওয়াই প্রাইম ডিওয়াই প্রাইম প্লাস ডেল এফ ডেল এক্স ডিএক্স এরকম হবে। তো ডেল এফ ডেল এপসাইলন যদি আমরা করি, তাহলে এগুলো প্রত্যেকটার পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে যাবে, যেগুলো তোর এমনি
ডিফারেন্সিয়াল ছিল, টোটাল ডিফারেন্সিয়াল, সেগুলো সব পার্সিয়াল ডেরিভেটিভ হবে এপসাইলনের রেসপেক্ট। এবার আমরা এখান থেকে কি দেখেছি, আমরা এই যে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, তো এই ইকুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনে কি এক্সটা কি এপসাইলনের কোনো ফাংশন? কেউ একজন বল। আমি না এই এক্সটা এপসাইলন তো কনস্ট্যান্ট, এক্সটা এপসাইলনের ফাংশন নয়, তো তাহলে এপসাইলনের ফাংশন যদি না হয় তাহলে তো ডেল এক্স ডেল এপসাইলন ওইটা 0 হয়ে যাবে, ঠিক? হ্যাঁ হ্যাঁ সেই রকম ভাবে তাহলে সেটা আমরা এখানে লিখেছি ডেল এক্স ডেল এপসাইলন 0, তাহলে এই পার্টটা আমার 0 হয়ে গেল, শুধু পড়ে রইলো এগুলো। এবার তাহলে আমাদের ডেল আই ডেল এপসাইলন যেটা, সেটা তাহলে কি হবে? ডেল আই ডেল এপসাইলন যেটা, সেটা তাহলে আমাদের ইন্টিগ্রেশন ডেল এফ ডেল এপসাইলন তার ইনটু ডিএক্স, মানে ডিএক্স তার উপর ডিএক্স এর উপর ইন্টিগ্রেশন হবে। তো ডেল এফ ডেল এপসাইলনের ভ্যালু এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা কি দেখছি যে ডেল ওয়াই ডেল এপসাইলন এটা কত হচ্ছে আমাদের এই ইকুয়েশন থেকে, আমরা ডেল ওয়াই ডেল এপসাইলন কত পাবো? একজন বল আনমিউট করে। ডেল ওয়াই ডেল এপসাইলন এই ইকুয়েশন থেকে, এটাকে যদি আমরা এপসাইলনের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কত পাবো? ওটা আরেকটা প্রথমেরটা পাবো হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স, তারপরে হচ্ছে ডেল এপসাইলন নাকি? আমরা শুধু ডেল এপসাইলন, মানে আমরা পার্সিয়াল ডেরিভেটিভটা করছি শুধু এপসাইলনের রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে নয়। ও আচ্ছা, তাহলে ডেল ওয়াই বাই ডেল এপসাইলন আর হচ্ছে ওটা তো 1 হয়ে যাবে। তাহলে কত পাবো আমরা? ডেল ওয়াই ডেল এপসাইলন সমান কত হবে? তাহলে ওটা ডেল ওয়াই, না ওটা তো x0 আছে। x0 এর উপরে তো না, ওটা কোনো কাজ করবে না, কারণ আমাদের এপসাইলনের ফাংশন নয় ওটা। y x0 তো এপসাইলনের ফাংশন না, তাহলে ওটা পার্সিয়াল ডেরিভেটিভ করলে ওটা 0 হবে। হ্যাঁ শুধুমাত্র সেকেন্ড পার্টটা থাকবে। সেকেন্ড পার্টে যদি আমরা এপসাইলন রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে শুধু ইটা এক্সটা পড়ে থাকবে। হ্যাঁ এটা এক্সট্রা ডেল ওয়াই ডেল এপসাইলন সেটা শুধুমাত্র ইটা এক্স। সেই একই রকম ভাবে আমরা যদি এবার y প্রাইম মানে হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স, তো ডেল ওয়াই ডেল এক্স যদি আমরা করি তাহলে এইটা আমার y প্রাইম হবে, মানে এটাও ডেল ওয়াই ডেল এক্স প্লাস এপসাইলন ইটা প্রাইম, মানে যেটা ইটা ডি ইটা ডিএক্স এরকম হবে। তো তাহলে ওটা ইটা প্রাইম এক্স পড়ে থাকবে, তো তাহলে y আমরা যদি প্রাইমের, তাহলে আমরা যদি ডেল ওয়াই প্রাইম ডেল এক্স করি তাহলে শুধুমাত্র ইটা প্রাইম এক্স করে থাকবে। হ্যাঁ তো সেটাই আমরা এখানে করেছি। ডেল ওয়াই প্রাইম ডেল এপসাইলন মানে ইটা প্রাইম এক্স, ডেল ওয়াই ডেল এপসাইলন মানে ইটা এক্স, এখানে আমরা লিখে দিয়েছি এটা। এবার সেকেন্ড টার্ম যেটা, আমরা সেকেন্ডের যে টার্মটা রয়েছে এই টার্মটা, এটাকে আমরা এবার ইন্টিগ্রেশন করবো বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করি তাহলে এখানে, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে এটা পড়ে রইলো x1 x2, এটা ইন্টিগ্রেশন করলে ইটা এক্স পেলাম, তার লিমিট হচ্ছে x1 থেকে x2, আর এটা ইন্টিগ্রেশন করলে ddx অফ ডেল এফ ডেল ওয়াই প্রাইম ইটা এক্স dx। এবার আমরা কি বলেছি, আমরা এখানে একটা কন্ডিশন আগে থেকেই আমরা ইম্পোজ করেছি, যে এই কন্ডিশনটা ইটা x1 অ্যান্ড ইটা x2 0, মানে x1 আর x2 তে ইটার ভ্যালু হচ্ছে 0। তাহলে আমাদের এখানে যদি আমরা ওই কন্ডিশনটা বসাই তাহলে x2 তে ইটা x2 0, x1 আর ইটা x2 0, তাহলে এই টার্মটা আমার 0 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এই সেকেন্ড টার্মটা মাইনাস অফ যে টার্মটা। তো সেটাই আমরা এখানে লিখেছি, ইটা x1 ইটা x2 সমান হচ্ছে 0। তাহলে তো এটা বোঝা গেল কি করলাম? হ্যাঁ হ্যাঁ তো তাহলে ডেল আই ডেল এপসাইলন কত হবে? তাহলে আমরা এরকম ইন্টিগ্রেশন করলাম, দিয়ে ইন্টিগ্রেশন করে আমার ভেতরে কোন টার্মটা ছিল ভেতরে, তাহলে আমার এই টার্মটা ছিল শুধু ডেল এফ ডেল ওয়াই ইটা এক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই প্রাইম ইটা প্রাইম এক্স। এবার ডেল এফ ডেল ওয়াই প্রাইম ইটা প্রাইম এক্স করে আমরা শুধু এই টার্মটা পেলাম, মাইনাস ডেল ডিডি এক্স ডেল এফ ডেল ওয়াই প্রাইম ইটা এক্স ডিএক্স। তো এবার ইটা এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা এটা পাবো, তাই তো? হ্যাঁ তো এবার ডেল এফ ডেল ওয়াই প্রাইম এগুলো হচ্ছে ফাংশন অফ এপসাইলন, বাট ফর এপসাইলন ইকুয়াল টু 0, মানে y x0 ইকুয়াল টু y x, ডিপেন্ডেন্স অন এপসাইলন ডিসঅ্যাপিয়ার্স। তাহলে ডেল আই ডেল এপসাইলন তাহলে 0 হবে অ্যাট এপসাইলন ইকুয়াল টু 0 তে, সেটাই আমরা এখানে প্রথমে বলেছিলাম। এই যে, তো সেটা যদি আমরা বসাই তাহলে এই টার্মটা আমার যে RHS এর যে টার্মটা রয়েছে সেটা আমার 0 হয়ে যাবে অ্যাট এপসাইলন ইকুয়াল টু 0। তো RHS এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে ইটা এক্সটা তো নট ইকুয়াল টু 0, তাহলে এই টার্মটা যেটা ইন্টিগ্র্যান্ড যেটা রয়েছে বাকি যে ইন্টিগ্র্যান্ডটা সেটা তাহলে 0 হবে। তার মানে ddx অফ ডেল এফ ডেল ওয়াই প্রাইম মাইনাস ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু 0 ফর এপসাইলন ইকুয়াল টু 0। তো এই যে ইকুয়েশন যেটা আমরা পেলাম এইটাকে আমরা বলি হচ্ছে অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন।
which gives yx for which I is extremum. তো অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা আমরা কি করে পেলাম সেটা বোঝা গেল। হ্যাঁ বেশ, তো এবার অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন যেটা সেটা হচ্ছে এটা যেটা লিখলাম, এটা হচ্ছে এটা এক ধরনের ফর্ম, আর এক ধরনের ফর্ম হচ্ছে এইরকম, এইভাবে আমরা লিখতে পারি। তো আমরা কিভাবে এরকম লিখতে পারি তো দেখা যাক। তো আমাদের ধর ডিএফ যেটা আমরা প্রথমে ডিফাইন করেছিলাম, ডিএফ মানে এরকম, তাহলে ডিএফ ডিএক্স যদি আমরা করি তাহলে ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই প্রাইম ডিওয়াই প্রাইম ডিএক্স প্লাস ডেল এফ ডেল এক্স ডিএক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে তো এটা 1 হয়ে যাবে। এবার আমরা যদি এইটা করি, এই ফাংশনটা যদি আমরা নিই ddx অফ f মাইনাস y প্রাইম ডেল এফ ডেল ওয়াই প্রাইম, তাহলে আমরা কি পাবো না ddx অফ f মানে হচ্ছে এইটা, এই পুরো পার্টটা, এই পার্টটা, তো সেটা আমরা লিখে দিয়েছিলাম। আর ddx অফ y প্রাইম ডেল এফ ডেল ওয়াই প্রাইম তার মানে হচ্ছে একবার আমি dy প্রাইম dx ডেল এফ ডেল ওয়াই প্রাইম মাইনাস y প্রাইম ddx অফ ডেল এফ ডেল ওয়াই প্রাইম, তো এটা আমরা এখানে লিখেছি। এইটা হচ্ছে dy প্রাইম dx, ঠিক আছে, যদি আমি এখানে লিখে দিই হচ্ছে বেশ। তো তাহলে এবার আমরা কি দেখছি না এটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এখানে দেখ ডেল এফ ডেল ওয়াই প্রাইম ডিওয়াই প্রাইম ডিএক্স, এখানেও তাই রয়েছে ডিওয়াই প্রাইম ডিএক্স ডেল এফ ডেল ওয়াই প্রাইম, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এই দুটো শুধুমাত্র। ডিওয়াই ডিএক্স কে আমরা ওয়াই প্রাইম লিখছি, ওয়াই প্রাইম ডেল এফ ডেল ওয়াই প্লাস ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই প্রাইম ডিডিএক্স অফ ডেল এফ ডেল ওয়াই প্রাইম। তো এবার তাহলে আমরা যদি এই যে টার্মটা, এই টার্মটা থেকে যদি আমরা এবার ডেল এফ ডেল এক্স বাদ দিই তাহলে আমরা কি পাবো, ডেল এফ ডেল এক্স যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি ওয়াই প্রাইম ডেল এফ ডেল ওয়াই প্লাস ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই প্রাইম ডিডিএক্স ডেল এফ ডেল ওয়াই প্রাইম মাইনাস ডেল এফ ডেল এক্স, তাহলে এই ডেল এফ ডেল এক্স দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইলো শুধুমাত্র যদি আমরা ওয়াই প্রাইম ডেল এফ ডেল ওয়াই প্লাস মাইনাস ওয়াই প্রাইম ডিডিএক্স অফ ডেল এফ ডেল ওয়াই প্রাইম। এবার আমরা যদি ওয়াই প্রাইম কমন নিই তাহলে পড়ে থাকছে ভেতরে এইটা ডেল এফ ডেল ওয়াই মাইনাস ডিডিএক্স অফ ডেল এফ ডেল ওয়াই প্রাইম, তার মানে ওয়াই প্রাইম তো নট ইকুয়াল টু 0, তাহলে এই টার্মটা 0 ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে টার্মটা রয়েছে সেটা আমার 0 হবে। তো তার মানে আমরা এটা পেলাম, সেটাই হচ্ছে আমাদের অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, তাই তো একই ইকুয়েশন তো এটা। হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে আমরা অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনকে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ তো এইভাবে আমরা যেটা লিখতে পারি, তো এই এটা হচ্ছে একটা আইডেন্টিটি। তো কি বলছে না যদি এফ ডাজ নট কন্টেন এক্স এক্সপ্লিসিটলি, তো এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট এই দুটো সম্পর্কে তোরা কি জানিস, কি মানে তোদের কি আইডিয়া আছে না আমাকে বলতে হবে? না না জানি না। বেশ, তো ধর এরকম একটা ফাংশনাল রয়েছে, ধর এফ হচ্ছে এরকম স্কোয়ার রুট অফ 1 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তো এবার এটার মধ্যে দেখতে পাচ্ছিস, এইটার মধ্যে এই যে ওয়াই প্রাইম রয়েছে, ওয়াই প্রাইম মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, তো ওয়াই প্রাইম হচ্ছে ডিওয়াই ডিএক্স, তো তার মানে ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, ঠিক আছে। কিন্তু এই এফ এর যে এক্সপ্রেশন তার মধ্যে কিন্তু এক্স এর কিন্তু কোনো আলাদা করে কোনো এক্স এরকম কোনো আলাদা করে কোনো টার্ম নেই, যে টার্মটা রয়েছে এক্স টার্মটা সেটা ওয়াই এর মধ্য দিয়ে আছে, ওয়াই এর মধ্য দিয়ে এক্স টার্মটা রয়েছে, কিন্তু এক্স আলাদা করে এরকম কোনো টার্ম নেই। তো সেই এইরকম ধরনের যে ফাংশন, তো এই ফাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে এক্স এর ইমপ্লিসিট ফাংশন, মানে এক্সটা রয়েছে কিন্তু এরকম আলাদা করে এক্সকে আমরা দেখতে পাচ্ছি না, এক্সটা ওয়াই এর ভেতর দিয়ে রয়েছে, ওয়াই এর মাধ্যমে রয়েছে। কিন্তু ধর এরকম একটা ফাংশন রইল, ধর এরকম 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্রাইম, তো এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এক্সটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, তো এই ফাংশন যেটা সেই ফাংশনকে আমরা বলবো হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট ফাংশন অফ এক্স। বোঝা গেল ইমপ্লিসিট আর এক্সপ্লিসিটের? ও ইমপ্লিসিটি মানে হচ্ছে ওয়াই এক্সটা থাকছে না, মানে এক্স এর মানে ওয়াই হিসেবে এক্স এর থাকছে, ওয়াই এর মধ্যে দিয়ে থাকছে, এক্স কে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর এক্সপ্লিসিটিতে মানে এক্সটা সরাসরি থাকছে? হ্যাঁ, এক্সটাকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা তো ঠিক সেটাই আছে, যদি সেটাই হচ্ছে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। তো এরকম যদি এক্সপ্লিসিট ফাংশন যদি না হয় এক্স এর এফটা, তো তাহলে ডেল এফ ডেল এক্স আমার 0 হবে, তাই তো? হ্যাঁ এক্স এর মানে তো কোনো আলাদা এক্সপ্লিসিটি করে নেই ফাংশন মানে তো ইমপ্লিসিটি মানে তো 0, ইমপ্লিসিট মানে 0। হ্যাঁ তাহলে আমরা যদি এটা এখানে বসাই এই ইকুয়েশনটাতে, তো আমার ডেল এফ ডেল এক্স যদি 0 হয় তাহলে আমার ডিডিএক্স অফ এফ মাইনাস ওয়াই প্রাইম ডেল এফ ডেল ওয়াই প্রাইম ইকুয়াল টু 0। তো সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো,
ddx of f minus y prime del f del y prime equal to 0। এবার ওটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? ধর dy dx হচ্ছে 0, তাহলে y সম্পর্কে আমরা কি বলতে পারি? y টাকে আমরা তাহলে কি পাবো? y সমান কত? y একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে x এর ভেরিয়েবল, মানে x এর সাথে ডিপেন্ড করে না, x এর উপর ডিপেন্ড করে না, সেটা একটা কনস্ট্যান্ট। তাহলে এটাও যদি ddx অফ এটা যদি 0 হয় তাহলে আমরা এটা সম্পর্কে কি বলতে পারি? f minus y prime del f del y prime, এটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট। তো সেটাই আমরা এখানে বলছি যে তাহলে আমরা এরকম পাচ্ছি, এইটাকে আমরা বলি হচ্ছে বেলট্রামিস আইডেন্টিটি। f minus y prime del f del y prime equal to c, যেটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা বলি হচ্ছে বেলট্রামিস আইডেন্টিটি। তো এই বেলট্রামিস আইডেন্টিটির একটা প্রুফ আছে। তো প্রুফটা কিভাবে করছে না, প্রথমে আমাদের যে ইকুয়েশনটা ছিল অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, সেটা আমরা কনসিডার করছি, দিয়ে এবার সেটাকে আমরা ভেঙে লিখছি কিরকম ভাবে ddx df dx, তারপরে আমরা যেমন ডেরিভেটিভ আগে যেমন দেখালাম সেরকম ভাবে ভেঙে লিখেছি। সেই একই রকম ভাবে আমরা আবার এই এফটা হচ্ছে এগুলোর ফাংশনাল, তাহলে df dx মান কত সেটা আমরা লিখেছি। তাহলে এগুলো এই df dx টাকে আমরা এই ইকুয়েশনে বসিয়ে তাহলে আমরা পাচ্ছি এইটা। তো এবার আমরা যদি রিঅ্যারেঞ্জ করে লিখি y প্রাইমটাকে কমন নিয়ে, y প্রাইমটা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা পাচ্ছি ddx অফ del f del y prime minus del f del y equal to 0, এটা হচ্ছে অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। তো তাহলে আমরা বলতে পারছি যে এই ইকুয়েশন দুটো হচ্ছে সমান। তাহলে f যদি x এর ফাংশন না হয়, এক্সপ্লিসিট ফাংশন না হয়, তাহলে শুধু এই del f del x এই টার্মটা আমার 0 হয়ে যাবে। তো del f del x 0 মানে হচ্ছে ddx অফ এটা মানে 0, তো তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটাই হচ্ছে বেলট্রামিস আইডেন্টিটি। হ্যাঁ বোঝা গেল এটা? বেশ। হ্যাঁ এবার আমরা যেটা দেখবো যে আমরা এতক্ষণ ধরে দেখছিলাম যে ওগুলো যে ফাংশনাল যেটা, সেটা শুধুমাত্র একটা ভেরিয়েবলের ফাংশন ছিল আর কি, মানে ওয়াইটা ছিল হচ্ছে শুধু এক্স এর ফাংশন, ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স, ওয়াই প্রাইম অ্যাজ এ ফাংশন অফ এক্স, আর এক্স এইগুলোর ফাংশন ছিল। এবার এগুলো যদি অনেকগুলো ফাংশন থাকে, মানে ধর ওয়াই ওয়ান অ্যাজ এ ফাংশন অফ এক্স, ওয়াই টু অ্যাজ এ ফাংশন অফ এক্স, ওয়াই থ্রি অ্যাজ এ ফাংশন অফ এক্স, এরকম করতে করতে ধর ওয়াই এন অ্যাজ এ ফাংশন অফ এক্স, সেরকম একই রকম তাদের ডেরিভেটিভ গুলো। তো এরকম যদি সেভারাল ভেরিয়েবল থাকে, তো তাহলে অয়লার ইকুয়েশন গুলো তাহলে অতগুলো এন খানা যদি ভেরিয়েবল থাকে, তাহলে এন খানা অয়লার ইকুয়েশন আসবে, অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন আসবে। তো সেগুলোই আমরা লিখেছি এখানে, ddx অফ del f del y1 prime minus del f del y1 equal to 0, সেরকম ভাবে del f del yn prime del f del yn equal to 0। তো এইগুলো হচ্ছে আমাদের সেভারাল ভেরিয়েবলের জন্য অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। বুঝা গেল এটা? হ্যালো, হ্যাঁ বোঝা গেছে। বুঝা গেল এটা? হ্যাঁ তো এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট ইন্টিগ্রালস অফ অয়লার ইকুয়েশন। তো এই জিনিসটা কিন্তু আমরা লিখেছি হচ্ছে এমএল বসের বই থেকে। এমএল বসের যে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বই, সেখানেও যে ক্যালকুলাস অফ ভেরিয়েশন, সেখান থেকে আমরা এটা লিখেছি। তো তোরা কিন্তু ওই বইটা একবার পড়িস, দেখিস আর মানে কিরকম ভাবে ওরা কিরকম ডিফাইন করেছে। তো ধর আমরা এতক্ষণ ধরে বললাম যে এফটা যদি এক্স এর ফাংশন না হয়, এক্স এর এক্সপ্লিসিট ফাংশন না হয়, তাহলে কি হবে? তো এবার যদি এফটা ওয়াই এর ফাংশনাল না হয়, মানে এফ এর মধ্যে যদি ওয়াই এক্সপ্লিসিটলি না থাকে, তাহলে কি হবে? তো সেক্ষেত্রে আমরা del f del y equal to 0 পাবো। তো আমরা তাহলে অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন যেটা, সেটা থেকে আমরা বলতে পারবো যে ddx of del f del y prime equal to 0, তোমার del f del y prime equal to constant। তো এই তার মানে কি, আমরা তাহলে এই অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন যেটা, সেটাকে আমরা একবার ইন্টিগ্রেট করলাম, এটাকে তো আমরা ইন্টিগ্রেট করে এটা পেলাম del f del y prime equal to constant, যেটা সেটা এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে পেলাম। এইটাকে আমরা বলছি যে এই del f del y prime equal to constant যে ইকুয়েশন, সেটাকে আমরা বলছি ফার্স্ট ইন্টিগ্রাল অফ অয়লার-ল্যাগ্রাঞ্জ অয়লার ইকুয়েশন। বুঝা গেল? হ্যাঁ। তো এরপর আমরা যেটা দেখবো যে আমাদের কিছু কিছু প্রবলেম থাকবে এরকম, যে সেগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু ভেরিয়েবল চেঞ্জ করলে আমরা সহজে সেটাকে সলভ করতে পারবো, কিন্তু ভেরিয়েবল যদি চেঞ্জ না করি তাহলে আমরা ওটাকে সলভ করতে পারবো, কিন্তু সেটা অনেক লেন্দি হবে। তো সেটা সেরকম ধরনের কিছু যদি প্রবলেম আমরা দেখি, তো সেগুলো কি না, ধর এরকম একটা প্রবলেম যেখানে আই মানে ইন্টিগ্রেশন যেটা রয়েছে, সেটা সেখানে এফটা হচ্ছে ওয়াই আর ওয়াই প্রাইমের ফাংশনাল, তার মধ্যে এক্স কিন্তু নেই, ডাজ নট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ইন এফ। তাহলে আমরা কি করতে পারি না, আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটাকে আমরা এক্স এর পরিবর্তে সেটাকে আমরা ওয়াই তে চেঞ্জ করতে পারি। কি করে আমরা চেঞ্জ করতে পারি না, আমরা তো জানি ওয়াই প্রাইম মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্স মানে কি, ডিএক্স ডিওয়াই ইনভার্স। এবার আমরা যদি এক্স প্রাইমকে এইভাবে ডিফাইন করি যে এক্স প্রাইম মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই, যেমন আমরা ওয়াই প্রাইমকে লিখি ডিওয়াই ডিএক্স, তো আমরা যদি এক্স প্রাইমকে ডিএক্স ডিওয়াই ডিফাইন করি,
তাহলে dx dy ইনভার্স মানে হচ্ছে 1/x প্রাইম, ঠিক? হ্যাঁ তো তাহলে আমরা dx টাকে কি লিখতে পারি? dx হচ্ছে dx প্রাইম সমান হচ্ছে dx dy, তাহলে dx মানে হচ্ছে x প্রাইম dy, সেটাই আমরা লিখেছি এখানে। তো তাহলে আমরা যে আমাদের যে ইন্টিগ্রেশন সেটা তাহলে চেঞ্জ হয়ে গেল, dx এর জায়গায় আমরা লিখবো হচ্ছে x প্রাইম dy। তাহলে আমার যে মানে যার উপর আমরা ইন্টিগ্রেশন করছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটা তাহলে চেঞ্জ হয়ে গেল y তে, আর y প্রাইমের জায়গায় আমার হয়ে গেল হচ্ছে x প্রাইম, ঠিক? y প্রাইমের জায়গায় আমরা x প্রাইম লিখে দিলাম, তাহলে যে ফাংশনটা ছিল y প্রাইম সেটা হয়ে গেল x প্রাইমের ফাংশন, তাই তো? হ্যাঁ সেক্ষেত্রে আমাদের অয়লার ইকুয়েশনটা কিরকম দেখতে হবে? সেক্ষেত্রে আমাদের অয়লার ইকুয়েশনকে দেখতে হবে এরকম, ddy অফ del f del x প্রাইম মাইনাস del f del x ইকুয়াল টু, তো আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, তো সেই জন্য আমাদের আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, তো সেই জন্য যেখানে x এর জায়গায় আমরা y লিখলাম, যেমন অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন প্রথমে কি ছিল, ddx অফ del f del y প্রাইম মাইনাস del f del y ইকুয়াল টু 0, যেখানে x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, তাহলে ddy অফ del f del x প্রাইম মাইনাস del f del x ইকুয়াল টু 0। মানে x আর y এর চেঞ্জ হয়ে গেছে, কারণ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেঞ্জ হয়েছে বলে এটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টিগ্রাল অফ অয়লার ইকুয়েশন আর চেঞ্জ অফ ভেরিয়েবল। তো এই জায়গাগুলো বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো এবার আমরা যেটা দেখবো, একটা প্রবলেম আমরা দেখবো, সেটা ওই এমএল বসে করতে মানে এক্সারসাইজে দেওয়া আছে একটা প্রবলেম। তো কি বলছে না, বলেছে চেঞ্জ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু সিম্পলিফাই দ্য অয়লার ইকুয়েশন, মানে আমাদের ভেরিয়েবল রিপ্লেস করতে হবে, চেঞ্জ করতে হবে, যে dx এর জায়গায় আমাকে dy আনতে হবে, অ্যান্ড দেন ফাইন্ড আ ফার্স্ট ইন্টিগ্রাল অফ ইট। তো আমাকে এই যে ইন্টিগ্র্যান্ডটা দিয়েছে, ইন্টিগ্রেশনটা সেটা হচ্ছে x1 থেকে x2 লিমিট 1 প্লাস y প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই y স্কোয়ার dx। তো এটা থেকে কি বুঝতে পারছি যে এটা তো শুধুমাত্র y প্রাইম আর y এর ফাংশন, তাই তো? মানে ফাংশনাল। হ্যাঁ তো তাহলে সেই জন্য আমরা ওটাকে y প্রাইমের জায়গায় আমরা x প্রাইম আনতে পারি, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো সেটাই আমরা করেছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x প্রাইম কন্টেন্ট করছে না, তো তার জন্য আমরা ওটাকে সাবস্টিটিউট করছি y প্রাইম ইকুয়াল টু x প্রাইম 1/x প্রাইম দিয়ে। তো আমরা যদি তাহলে এটা করি, তাহলে আমাদের এরকম আসবে 1 প্লাস x প্রাইম স্কোয়ার dy। তাহলে ইন্টিগ্রেশনটা এরকম দেখতে হবে। আমরা যদি এটা বসিয়ে দিই, তাহলে dx এর জায়গায় x প্রাইম dy হলো, আর এখানে তাহলে এটা হলো। এবার তাহলে তার মানে এরকম হয়ে গেল ইন্টিগ্রেশনটা। তাহলে অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা কি হবে? অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন তাহলে এটা হবে যেমনটা আমরা আগে পেয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে y। তো এবার del f del x যেটা, এই ফাংশনটার মধ্যে কি x এর এক্সপ্লিসিট ফাংশন, এটা কি x এর এক্সপ্লিসিট ফাংশনাল? এটা কি x কি আলাদা করে আছে কোথাও এখানে? হ্যাঁ x নেই তো, x নেই। x তো নেই, x নেই, তাহলে del f del x তাহলে 0 হবে। হ্যাঁ, তো del f del x 0 মানে হচ্ছে ddy অফ এইটা হচ্ছে 0। তো তার মানে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, ইন্টিগ্রেশন করলে আমরা কনস্ট্যান্ট পাবো। তো এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টিগ্রাল, তাই তো? ফার্স্ট ইন্টিগ্রাল অফ অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, হ্যাঁ del f del x ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার del f del x y প্রাইমের ভ্যালু, del f del x প্রাইমের ভ্যালু আমরা বার করব। তো সেটা বার করলে আমরা এরকম পাবো, এটা হচ্ছে আমার del f del x প্রাইমের ভ্যালু, তার মানে x প্রাইম ডিভাইডেড বাই y স্কয়ার স্কয়ার রুট অফ 1 প্লাস x প্রাইম স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টিগ্রাল অফ অয়লার ইকুয়েশন। বোঝা গেল এটা? হ্যাঁ। তো এই প্রবলেমটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে বেলট্রামিস আইডেন্টিটি ইউজ করে। তো আমরা এখানে বেলট্রামিস আইডেন্টিটি কেন ইউজ করতে পারবো না, যেহেতু এটা x এর এক্সপ্লিসিট ফাংশন নয়, তাহলে আমরা del f del x 0 পাবো। তো del f del x যদি আমরা 0 পাই, তাহলে আমরা বেলট্রামিস আইডেন্টিটি থেকে আমরা বলতে পারি যে f মাইনাস y প্রাইম del f del y প্রাইম সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সেটাই আমরা এখানে লিখেছি, ঠিক তো? হ্যাঁ। তো এবার আমরা y del f del y প্রাইম এর ভ্যালু বার করলাম, দিয়ে এবার সেটা আমরা যদি এরকম ক্যালকুলেশন গুলো করি, তো ক্যালকুলেশন করলে আমরা এরকম পাবো 1/y স্কয়ার স্কয়ার রুট অফ 1 প্লাস y প্রাইম স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার আমাকে তো যেহেতু ওখানে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করতে বলছে, x থেকে y তে নিয়ে যেতে বলছে, তো তার জন্য আমরা y প্রাইম ইকুয়াল টু 1/x প্রাইম পুট করলাম। তো পুট করলে আমরা সেই সেম ইকুয়েশনই আমরা ফেরত পেলাম, যেটা আমরা আগে পেয়েছিলাম, সেম ইকুয়েশন, ঠিক? হ্যাঁ বেশ, তো এটা তাহলে এই প্রবলেমটা বোঝা গেল তাহলে? হ্যাঁ বোঝা গেছে। তোদের এরকম টাইপেরই কিছু প্রবলেম হয়তো পরীক্ষায় করতে দিতে পারে। তো আর এক ধরনের প্রবলেম যেটা দিতে পারে, ধর এরকম বললো যে ফাইন্ড দ্য এক্সট্রিমালস অফ দ্য ফাংশনাল, যেটা যে হচ্ছে ফাংশনাল yx, তার ইন্টিগ্রেশন x0 থেকে x1 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই y প্রাইম স্কয়ার dx। তো তার এটার এক্সট্রিমাল বার করতে বলছে। তো এক্সট্রিমাল বার করতে বলছে মানে হচ্ছে তোকে ওই অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন সলভ করতে হবে, সলভ করে তো
তোর যে কার্ভের যে ইকুয়েশনটা বেরোবে y as a ফাংশন অফ x, সেটাই হচ্ছে আমাদের এক্সট্রিমাল ইকুয়েশন। বোঝা গেল? হ্যাঁ তো আমাদের এখানে এফটা তো বলেছে ফাংশনাল যেটা, সেটা হচ্ছে এইটা 1 + y² ডিভাইডেড বাই 1 y প্রাইম স্কয়ার। তো এখানে দেখতে পাচ্ছিস এটা তো x এর এক্সপ্লিসিট ফাংশন নয়, তো আমরা এখানে তাহলে বেলট্রামিস আইডেন্টিটি ইউজ করতে পারি, তাই তো? হ্যাঁ তো আমরা যদি বেলট্রামিস আইডেন্টিটি ইউজ করি, তো তাহলে আমরা কি পাচ্ছি? f মাইনাস y প্রাইম ডেল f ডেল y প্রাইম মানে হচ্ছে 3 × 1 + y² ডিভাইডেড বাই y প্রাইম স্কয়ার ইকুয়াল টু c²। তাহলে y প্রাইম সমান পাচ্ছি a × 1 + y² তার স্কয়ার রুট। এখানে a হচ্ছে স্কয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই c। এই ক্যালকুলেশনগুলো আমি কিন্তু আর বলছি না, ক্যালকুলেশনগুলো তোরা দেখে নিবি, এগুলো আশা করি তোরা বুঝতে পারবি। ক্যালকুলেশনে কিছু বলার নেই, এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো যাই হোক, তো এরপর ধর এরকম ইন্টিগ্রেশন এসছে dy ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 + y প্রাইম স্কয়ার। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো এটা ধর আমরা হাইপারবোলিক ফাংশন যেটা রয়েছে সেটা দিয়ে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। অথবা আর কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি, কি মনে হয় তোদের? এই 1 + স্কয়ার রুট অফ 1 + y², এটাকে y তো আমি এখানে করেছি y = sin হাইপারবোলিক থিটা পুট করেছি। তো এই sin হাইপারবোলিক থিটা পুট না করে অন্য কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন কি আমরা এখানে y এর জায়গায় ইউজ করতে পারি? একজন বল আনমিউট করে। সাবস্টিটিউশনের ক্ষেত্রে cos থিটা বসে cot থিটা, হ্যাঁ cot থিটা করতে পারি বা tan থিটা করতে পারি, আর tan বা tan cos থিটাও তো করতে পারি। হ্যাঁ, তো আমি এখানে হাইপারবোলিক দিয়ে করেছি, তোরা tan বা cot দিয়েও করতে পারিস চাইলে। তো হাইপারবোলিক দিয়ে করার সুবিধা নাকি না, যেহেতু 1 + y² মানে তো হচ্ছে যে তোর 1 + sin হাইপারবোলিক স্কয়ার থিটা মানে হচ্ছে cos হাইপারবোলিক স্কয়ার থিটা, তার স্কয়ার রুট করলে cos হাইপারবোলিক থিটা, আর dy মানে হচ্ছে cos হাইপারবোলিক থিটা d থিটা। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, আর এদিকে ax + b পড়ে রইল। তাহলে থিটা ইন্টিগ্রেশন করলে আমরা থিটা পেলাম, থিটা মানে ax + b। আর থিটা মানে কত? থিটা মানে হচ্ছে sin হাইপারবোলিক ইনভার্স y। তো সেটাই আমরা এখানে লিখেছি sin হাইপারবোলিক ইনভার্স y = ax + b। তাহলে y হচ্ছে sin হাইপারবোলিক ax + b। তো এটাই হচ্ছে আমাদের যে আইটা যখন এক্সট্রিমাম হবে তখন আমাদের কার্ভের যে ইকুয়েশন সেইটা হবে হচ্ছে এইটা, y = sin হাইপারবোলিক ax + b। তো তোদের যদি এরকম বার করতে এরকম কোশ্চেন দেয়, তো তার মানে বুঝবি তোদের ওই y as a ফাংশন অফ x ওইটাই বার করতে বলছে। বোঝা গেল এই প্রবলেমটা? হ্যাঁ হ্যাঁ বেশ, তো এরপরে যেটা দেখবো, এইটা তোদের সিলেবাসে মেনশন করেনি, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি তো তোদের যে কোনো এরকম প্রবলেম দিয়ে দিতেই পারে, বলা যায় না কিছু। সেই জন্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জিওডেসিক প্রবলেম। তো জিওডেসিক প্রবলেমটা কি জিনিস না, জিওডেসিক প্রবলেম হচ্ছে এইটা যে বলছে কি বলছে না, এ কার্ভ দ্যাট রিপ্রেজেন্টস দ্য শর্টেস্ট পাথ বিটুইন এনি টু পয়েন্টস অন দ্য সেম সারফেস ইজ কল্ড জিওডেসিক। মানে কোনো একটা প্লেনের উপরে দুটো পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্সের যে কার্ভ, সেইটাই হচ্ছে আমার, সেই কার্ভকে আমরা বলবো জিওডেসিক। তো মানে তোমরা কি কেউ straight বলতে line? পারবি যে একটা স্ট্রেট স্ট্রেট লাইন? লাইন হচ্ছে আমার ফ্ল্যাট সারফেসের জন্য, ফ্ল্যাট সারফেস কোনো কার্ভেচার নেই, সেই সারফেসের জন্য আমার দুটো পয়েন্টের মধ্যে যে জিওডেসিক কার্ভ এটা হচ্ছে স্ট্রেট লাইন। এটা ঠিকই বলেছিস, কিন্তু যদি আমাদের সারফেসটা ফ্ল্যাট না হয়, কার্ভ হয়, ধর কোনো একটা স্ফিয়ার বা কোনো একটা ধর সিলিন্ডার বা কোন, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আর সেটা স্ট্রেট লাইন থাকবে না। সেগুলো আমরা কি হবে সেগুলো আমরা পরে দেখবো। তো স্ফিয়ারের ক্ষেত্রে যেটা হবে, স্ফিয়ারের ক্ষেত্রে হবে হচ্ছে তার গ্রেট সার্কেল, সেইটা হবে হচ্ছে আমাদের জিওডেসিক। তারপর কোন বা তোর সিলিন্ডার, সেগুলোর ক্ষেত্রে কি হবে, সিলিন্ডারের ক্ষেত্রে হেলিক্স হবে, কোনের ক্ষেত্রে অন্য কিছু একটা হবে। তো সেই রকম সেগুলো আমরা পরে দেখবো কিরকম হয়। তো আমরা প্রথমে যেটা দেখবো, যে তুই যেটা বললি যে অন দ্য ফ্ল্যাট সারফেস জিওডেসিক ইজ আ স্ট্রেট লাইন, তো সেটাই আমরা প্রথমে প্রুফ করবো। তো ধর এইরকম প্রবলেম তোদের দিতে পারে যে অয়লার্স ইকুয়েশন ইউজ করে দেখাও যে কোনো একটা প্লেনে জিওডেসিকটা কি হবে, বা বলতে পারে জিওডেসিক স্ট্রেট লাইন হবে, এটা প্রুফ করা অয়লার ইকুয়েশন ইউজ করে। তো প্রথমে আমাদের কি করতে হবে না, আমাদের একটা কার্ভ ধরতে হবে যে x1 y1 আর x2 y2 এই দুটো কার্ভকে, এই দুটো পয়েন্টকে কানেক্ট করছে যে কার্ভটা, সেটা হচ্ছে y এজ এ ফাংশন অফ y এজ এ ফাংশন অফ x। সেটাকে আমি সেই কার্ভটা আমাদের ওই দুটো x1 y1 আর x2 y2 এই দুটো পয়েন্টকে কানেক্ট করছে। তো তাহলে আমাদের যে আর্ক লেংথ, যেটা ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস টু ফাইন্ড এনি আর্ক লেংথ, তো আর্ক লেংথটা কি হবে, ইন্টিগ্রেশন অফ ds মানে কত, স্কয়ার রুট অফ dx স্কয়ার প্লাস dy স্কয়ার। তো তোরা বলে রাখি যে এই ds যেটা, এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে লাইন এলিমেন্ট, যেটা হচ্ছে আমাদের 2D এটা হচ্ছে 2D মানে একটা প্লেনের জন্য, আমরা এটাকে অনেক সময় বলে থাকি হচ্ছে লাইন এলিমেন্ট। তোরা যারা পরে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এই ds ভেক্টর মানে তো এরিয়া ভেক্টর না, s এর উপর ভেক্টর সাইন থাকলে না, এটা হচ্ছে তোর এটা হচ্ছে আর্ক লেংথ ভেক্টর, মানে যেটাকে আমরা লাইন এলিমেন্ট বলে থাকি। আচ্ছা আচ্ছা।
ডিএস স্কোয়ার মানে হচ্ছে এইটা। তোরা যখন কেউ যদি পরে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পড়িস তো দেখবি এখানে তখন এই ডিএস স্কোয়ার এই টার্মগুলো আসবে, মানে ডিএস স্কোয়ার লাইন এলিমেন্ট কথাটা আসবে, যেটা হচ্ছে এটা হচ্ছে 2D এর জন্য। 3D এর জন্য কি হবে, 3D এর জন্য তাহলে আর একটা ডিজেড স্কোয়ার অ্যাড হবে, ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার এরকম অ্যাড হবে। তো সেটাই আমাদের বলছে। তো আমাদের তাহলে আমরা কি করব না, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, তাহলে আমরা ডিএক্সটা কমন নেবো এখান থেকে। তো ডিএক্স কমন নিলে তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, মানে 1 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার স্কোয়ার রুট ডিএক্স। তো এটাই হচ্ছে আমাদের ফাংশনাল, তাই তো? 1 প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের ফাংশনাল। হ্যাঁ। তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছিস তোরা এখানেও কিন্তু আমাদের ফাংশনাল যেটা সেটা এক্স এর উপরে এক্সপ্লিসিটলি নির্ভর করছে না, তাই তো? এক্স এর এক্সপ্লিসিট ফাংশন নয় এটা। তো তাহলে আমরা এখানে বেলট্রামিস আইডেন্টিটি ইউজ করতে পারি, বা আমরা এখানে এটা আবার ওয়াই এর উপরেও কোনো এক্সপ্লিসিটলি ডিপেন্ডেন্ট নয়, তাহলে আমরা না ওয়াই এর উপরেও নেই, তাহলে অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন যেটা সেটাও আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা দুটোই ইউজ করতে পারি এখানে, এমনি যে অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অথবা বেলট্রামিস আইডেন্টিটি দুটোই আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা ইউজ করেছি। তো সেটা ইউজ করলে আমরা কি পাচ্ছি না, তাহলে ডেল এফ ডেল ওয়াই 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এরকম পাচ্ছি ওয়াই প্রাইম ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে ওয়াই প্রাইম সমান আমরা কত পাচ্ছি, ওয়াই প্রাইম সমান আমরা যেটা পাচ্ছি ওয়াই প্রাইম সমান হচ্ছে স্কোয়ার রুট অফ সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সি স্কোয়ার, মানে একটা কনস্ট্যান্ট। তো ওয়াই প্রাইম যদি একটা কনস্ট্যান্ট না, তাহলে ওয়াই সমান কত হবে, ওয়াই তাহলে কে এক্স প্লাস কে ওয়ান এক্স প্লাস কে টু, তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে এটা হচ্ছে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আমরা এটাই পেলাম যে একটা প্লেনের জন্য জিওডেসিক যেটা সেটা হচ্ছে স্ট্রেট লাইন। বোঝা গেল এটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ। বেশ, তো একই রকম যে জিনিসটা ওটা আমরা করতে পারি হচ্ছে আমরা এটা ধরলাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে করলাম। এবার আমরা যদি ওই একই জিনিস করি হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেটে, মানে এখানে ভেরিয়েবলটা হচ্ছে এক্স ওয়াই এর জায়গায় ভেরিয়েবল হচ্ছে আর আর থিটা, বা আর থিটাই ভেরিয়েবল সাধারণত আমরা ধরি, অনেক ক্ষেত্রে আবার এস ফাই ধরে থাকে অনেকগুলো, সেটা আলাদা ব্যাপার, আমরা এখানে আর থিটা ধরেই করছি। তো সেক্ষেত্রে আমাদের প্লেন পোলার কোঅর্ডিনেটে তাহলে আমাদের যে লাইন এলিমেন্ট সেটা তাহলে কি হবে, সেটা হবে হচ্ছে এরকম ডিএস স্কোয়ার ইকুয়াল টু dr স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লাইন এলিমেন্ট প্লেন পোলার কোঅর্ডিনেট। তো সেটাই আমরা লিখেছি এখানে। এবার আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা হচ্ছে আর, সেই জন্য আমরা ডিআরটা কমন নিয়েছি। তাহলে আমরা কি পাচ্ছি 1 প্লাস আর স্কোয়ার থিটা প্রাইম স্কোয়ার। এবার এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু থিটার উপর নির্ভর করছে না, তাই তো? থিটার উপর নির্ভর করছে না, তাহলে আমরা এখানে কিন্তু আর এর উপর নির্ভর করছে। তাহলে আমরা কিন্তু এখানে আর বেলট্রামিস আইডেন্টিটি ইউজ করতে পারবো না, আমাদের এখানে অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ইউজ করতে হবে। তো অয়লার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন যদি আমরা ইউজ করি তাহলে আমরা এই ডেল এফ ডেল থিটাটা 0 হবে। তো সেটাই আমরা করেছি। তাহলে আমরা যদি সেরকম লিখি তাহলে আমাদের থিটা প্রাইম স্কোয়ার আমরা কত পাচ্ছি, থিটা প্রাইম স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে থিটা প্রাইম আমরা এরকম পেলাম। এবার আমাদের এইগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে, এগুলো কিন্তু তোদের যে ক্লাস 12-এ যে ইন্টিগ্রেশন শিখেছিলিস যে সাবস্টিটিউশন মেথড, এইগুলো কিন্তু সাবস্টিটিউশন মেথড। তোদের কিন্তু ইন্টিগ্রেশনগুলো দেখে বুঝতে হবে যে কোন সাবস্টিটিউশন করলে আমার উত্তরটা আসবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন দেখে কিন্তু তোদের বুঝতে হবে। তো সেই জন্য এই ইন্টিগ্রেশনগুলো কিন্তু তোদের খুব প্র্যাকটিস করতে হবে, তবে তোদের ধারণা আসবে যে কোন ইন্টিগ্রেশনে আমাকে কোন সাবস্টিটিউশন ইউজ করতে হবে। তো এইটার ক্ষেত্রে আমরা কি সাবস্টিটিউশন ইউজ করছি না, আমরা বলছি যে স্কোয়ার রুট অফ আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু ইউ। তাহলে আমরা ডিইউ সমান এটা পাচ্ছি। তো সেটা যদি আমরা ডিইউ সমান তাহলে আমরা এরকম পাচ্ছি, তাহলে ডিআর বাই আর ইন্টু স্কোয়ার রুট অফ আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেটা আমার এখানে ছিল ইন্টিগ্রেশনে। থিটা প্রাইম মানে হচ্ছে ডি থিটা ডিআর, তাহলে মানে ইন্টিগ্রেশন তাহলে থিটা কত হবে, থিটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সি বাই আর ইন্টু আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিআর। তো সেটাই আমরা এখানে লিখেছি আর ডিআর ডিভাইড বাই আর ইন্টু স্কোয়ার রুট অফ আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে হচ্ছে ডিউ ডিভাইড বাই আর স্কোয়ার। এখান থেকে যদি আমরা এটা লিখতে যাই তাহলে আর স্কোয়ার সমান কত, আর স্কোয়ার সমান আমরা এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো, এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি যে আর স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি ডিউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ডি থিটা ডিআর সমান হচ্ছে এটা, তাহলে ডি থিটা সমান হচ্ছে এটা, তাহলে ইন্টিগ্রেশন করলে এরকম আসবে। তার মানে ডিআর বাই আর ইন্টু স্কোয়ার রুট আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন ডিউ বাই ইউ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই তোরা কি বলতে পারবে এই ইন্টিগ্রেশনটা করলে কত আসবে, এই শুধু এই টার্মটা?
tan inverse u, tan inverse শুধু tan u, ইনভার্স ইউ আসবে, না না 1/c আসবে একটা, 1/c tan inverse u, ইউ বাই সি, শুধু ইউ না। হ্যাঁ u/c হয়। তো এখানে সি আর সি ক্যান্সেল হয়ে গেল, tan ইনভার্স ইউ বাই সি প্লাস সাম কনস্ট্যান্ট। তাহলে আমরা ইউ এর জায়গায় যেটা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম সেটা আমরা বসিয়ে দিলাম, ইউ সমান হচ্ছে স্কয়ার রুট অফ আর স্কয়ার মাইনাস সি স্কয়ার, তো সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে আমরা কি পাবো না, আর সমান পাবো হচ্ছে সি সেক থিটা মাইনাস বি, তাহলে আর কস থিটা মাইনাস বি সমান হচ্ছে সি। এবার এইটাকে যদি আমরা ভেঙে লিখি, কস অফ এ মাইনাস বি করলে কত হয়, কেউ কেউ বলতে পারে ফর্মুলাটা, কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা? cos of a minus b, cos a cos b প্লাস sin a sin b। ঠিক, তো সেটাই আমরা এখানে করেছি, কস অফ থিটা মাইনাস বি মানে কস থিটা কস বি প্লাস সাইন থিটা সাইন বি। তো এবার আর কস থিটা মানে কত, প্লেন পোলার কোঅর্ডিনেট, cos theta x, আর কস থিটা সমান হচ্ছে x, আর আর সাইন থিটা সমান হচ্ছে y। y। তো সেটা আমরা তাহলে বসিয়ে দিচ্ছি। আর cos b sin b, বিটা তো কনস্ট্যান্ট, তাহলে এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে আমরা k1 k2 এগুলো বলছি। তাহলে আমরা কি পাচ্ছি, k1x plus k2y equal to c। তো সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমরা যদি প্লেন পোলার কোঅর্ডিনেট ইউজ করেও করি প্রবলেমটা, যেটা হচ্ছে 2D এর ক্ষেত্রে যে জিওডেসি কোনো একটা প্লেনে কি হবে, সেটা যদি আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট ইউজ করেও করি তাহলে আমরা স্ট্রেট লাইনই পাচ্ছি, তাই তো? হ্যাঁ। তো তাহলে এই প্রবলেমগুলো তোরা একটু প্র্যাকটিস করবি, এই প্রবলেমগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো তোদের কোশ্চেন দিতে পারে আর কি পরীক্ষাতে। তো এরপর আমরা যেটা দেখবো, যে এই প্রবলেমটা তোদের টিএল চাউ এর বইটাতে করতে দেওয়া আছে। কি বলছি, যেটা আমি একটু আগে বলছিলাম, যে সো দ্যাট দ্য জিওডেসিস অন দ্য সারফেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ আ হেলিক্স। তো সিলিন্ডারের ক্ষেত্রে আমার যে জিওডেসি সেটা হবে হচ্ছে হেলিক্স। তো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি করব না, সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের যে লাইন এলিমেন্ট, যদি একটা সিলিন্ডারের রেডিয়াস যদি আর হয়, তাহলে আমরা লাইন এলিমেন্টটাকে আমরা কি লিখতে পারি, লাইন এলিমেন্টটা এইভাবে লিখতে পারি, ডিএসএস স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার। এবার আমরা এখানে ডি আর স্কোয়ারটা লিখছি না, তার কারণ হচ্ছে আরটা তো ফিক্সড, আমরা সিলিন্ডারের সারফেস বরাবর কাজ করছি, তো সেখানে রেডিয়াসটা ফিক্সড, তাই তো? হ্যাঁ রেডিয়াস ফিক্সড। রেডিয়াসটা ফিক্সড হয়ে যায়, তাহলে ডিআর হচ্ছে 0। হ্যাঁ। আর যদি কনস্ট্যান্ট তাহলে ডিআর 0, ঠিক। তাহলে আমরা এই যে আরটা, এই স্মল আর, এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের লাইন এলিমেন্ট সিলিন্ডারের সারফেসে। তো তাহলে আমাদের যে টোটাল ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, সারফেসের উপরে দুটো পয়েন্ট, যেটা হচ্ছে আর থিটা 1 z1 আর আর থিটা 2 z2, আর পয়েন্টটা সবসময় ফিক্সড হবে, কারণ ওটা রেডিয়াল কোঅর্ডিনেট, আর সারফেসের উপরে যখন আমরা করছি তাহলে রেডিয়াল কোঅর্ডিনেট, ওটা তো রেডিয়াসটা সেমই থাকবে, শুধু চেঞ্জ হবে হচ্ছে অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেটটা, হাইট আর জেড অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। তো থিটা 1 z1 আর থিটা 2 z2 এই দুটো পয়েন্টে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে এইটা ডিএস মানে এ স্কোয়ার রুট। এবার এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে থিটা, তাহলে তার মানে আমরা সেই জন্য ডি থিটা কমন নিচ্ছি। তো ডি থিটা যদি আমরা কমন নিই, তাহলে আমাদের ফাংশনালটা কেমন দেখতে হবে, ফাংশনালটা তাহলে এইটা হবে আর স্কোয়ার প্লাস ডিজেড ডি থিটা হোল স্কোয়ার তার স্কোয়ার রুট। বোঝা গেল এটা? হ্যাঁ। তাহলে আমাদের যদি জেটাকে এক্সট্রিমাম হতে হয়, তাহলে আমাদের অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন এরকম হবে, del f del z minus dz of del f del z prime equal to 0, z prime হচ্ছে dz d থিটা। তাহলে আমরা যদি বসিয়ে দিই, এবার এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জেড এর কিন্তু কোনো, এটা কিন্তু জেড এর কোনো এক্সপ্লিসিট ফাংশন নয়, জেডটা কিন্তু এক্সপ্লিসিটলি এর মধ্যে নেই, তাই তো? নেই তো? না না। তাহলে del f del z আমার 0 হবে, তার মানে এটা 0 হয়ে গেল। তাহলে অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন যেটা ছিল সেটা এরকম হলো। তো তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এটা তো কনস্ট্যান্ট হয়ে গেল, এই ভেতরে যে পার্টটা সেটা তো কনস্ট্যান্ট, জেড প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, সেটা তাহলে কনস্ট্যান্ট। এখানে আরটা হচ্ছে কনস্ট্যান্ট, স্মল আরটাও কিন্তু কনস্ট্যান্টটা কিন্তু হ্যাঁ কনস্ট্যান্ট, রেডিয়াস তো কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট। তো তাহলে আমরা জেড প্রাইম সমান কত পেলাম, জেড প্রাইম সমান সি আর ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস সি স্কোয়ার, এগুলো সবকটাই কনস্ট্যান্ট, তার মানে একটা কনস্ট্যান্ট কে। তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো, তাহলে জেড ইকুয়াল টু কে থিটা প্লাস বি, যেহেতু জেড প্রাইম মানে হচ্ছে ডিজেড টি থিটা, তাহলে জেড ইকুয়াল টু কে থিটা প্লাস বি আমরা এটা পেলাম। এটা হচ্ছে আমাদের যে ইকুয়েশন, যার জন্য আমার কার্ভ ইন্টিগ্রেশনটা এক্সট্রিমাম হবে। তো এইটা হচ্ছে আমাদের একটা হেলিক্সের ইকুয়েশন। তো সেটাই আমরা বললাম
যে এখানে মানে আমরা প্রমাণ করলাম যে জিওডেসিক্স অন দ্য সারফেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ এ হেলিক্স। তো এই প্রবলেমটা বোঝা গেল। কেউ একদিন বল আনমিউট করে, বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ বোঝা গেছে। বেশ, তো এই গেল হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের জিওডেসিক প্রবলেম। এবার তোদের যেটা আমি ধর অ্যাসাইনমেন্টে দেবো, ধর আমি দিলাম যে কোনো একটা স্ফিয়ারের সারফেসের যে জিওডেসিক সেটা কি হবে সেটা বার করতে বললাম, যেটা তো একটা গ্রেট সার্কেল হবে, কিন্তু তার ইকুয়েশন কি হবে সেটা আমি তোকে বার করতে দিলাম। অথবা আমি বললাম যে ধর একটা কোণ আছে, সেই কোণের যে জিওডেসিক, কোণের সারফেসের যে জিওডেসিক সেটা কি হবে সেটা আমি তোকে বার করতে দিলাম। এরকম ধরনের কিছু প্রবলেম আমি তোদের অ্যাসাইনমেন্টে করতে দেবো, বা এই প্রবলেমগুলো তোদের পরীক্ষাতেও দিতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের জিওডেসিক প্রবলেম। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্র্যাকিস্টোক্রোন প্রবলেম। তো ব্র্যাকিস্টোক্রোন জিনিসটা কি? ব্র্যাকিস্টোক্রোন যে জিনিসটা সেটা এসছে হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড থেকে, যেটার ব্র্যাকিস্টোস তার মানে হচ্ছে শর্টেস্ট, আর ক্রোনোস মানে হচ্ছে টাইম। তো তার মানে ব্র্যাকিস্টোক্রোন প্রবলেম কি না, প্রবলেমটা এটাই বোঝাচ্ছে যে আমরা এখানে যেটা লিখেছি, ধর এরকম একটা কার্ভ, ধর এরকম একটা এক্স ওয়াই প্লেনের এরকম একটা কার্ভ রয়েছে, যেখানে x1 y1 থেকে x2 y2 এই পয়েন্টে যেতে হবে। তো ব্র্যাকিস্টোক্রোন প্রবলেমে আমরা কি বার করতে চাই? উই ওয়ান্ট টু ফাইন্ড আ কার্ভ জয়নিং 2 পয়েন্টস ডাউন হুইচ আ পার্টিকেল ক্যান মুভ ইন লিস্ট টাইম। তো এখানে কিন্তু আমাকে লিস্ট টাইমের মধ্যে আমাদের মুভ করতে হবে। আগেরটার ক্ষেত্রে কি ছিল? আগেরটার ক্ষেত্রে ছিল যে লিস্ট ডিস্টেন্স, কম কম ডিস্টেন্সের মধ্যে আমরা কি করে দুটো পয়েন্টের মধ্যে মুভ করতে পারি, সেটা ছিল হচ্ছে আমাদের জিওডেসিক প্রবলেম। আমরা জিওডেসিকের যে ডেফিনেশন দিয়েছিলাম যে শর্টেস্ট পাথ বিটুইন এনি 2 পয়েন্টস, লিস্ট ডিস্টেন্স। এখানে হচ্ছে লিস্ট টাইম, ব্র্যাকিস্টোক্রোনের ক্ষেত্রে হচ্ছে লিস্ট টাইম। এই হচ্ছে আমাদের ব্র্যাকিস্টোক্রোন আর জিওডেসিক এই দুটো প্রবলেমের মধ্যে পার্থক্য। বোঝা গেল এটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ। তো যদি লিস্ট টাইম হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যে টাইম যেটা সেইটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। আগেরটার ক্ষেত্রে আমার কি করতে হচ্ছিল? আগেরটার ক্ষেত্রে আমার ডিস্টেন্সকে মিনিমাইজ করতে হচ্ছিল। ডিস্টেন্স মানে হচ্ছে ওদের যে লাইন এলিমেন্ট মানে ডিএস যেটা, আর্ক লেংথ যেটা, সেইটাকে আমাকে মিনিমাইজ করতে হচ্ছিল। এবার যেটা আমাকে মিনিমাইজ করতে হবে সেটা হচ্ছে টাইম, ইন্টিগ্রেশন অফ ডিটি। তো ওইটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। তো এখানে আমাদের শুধুমাত্র কোন ফোর্স কাজ করছে? এখানে শুধুমাত্র আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। গ্র্যাভিটেশনাল ফোর্স যদি কাজ করে তাহলে আমাদের এনার্জি কনজারভেশন থেকে আমরা কি লিখতে পারি? না, তাহলে এনার্জি কনজারভেশন মানে হচ্ছে হাফ mv স্কয়ার ইকুয়াল টু mgy, হ্যাঁ mgy, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি। তো তার মানে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে হাফ mv স্কয়ার মাইনাস mgy ইকুয়াল টু 0। আর ভি কত? ভি হচ্ছে ভিটা কত? ভি হচ্ছে আমাদের ভি আমরা এখান থেকে কত পাচ্ছি? এম যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ভি হচ্ছে স্কয়ার রুট অফ 2gy, তাই তো? এখান থেকে আমরা তাই তো পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ 2gy। আর ভি হচ্ছে কত? ভি হচ্ছে ds dt, তাই তো? হ্যাঁ। তাহলে ডিটি মানে কত? ডিটি মানে হচ্ছে ds ডিভাইডেড ds বাই রুট ওভার 2gy। আর ds আমরা কত জানি? স্কয়ার রুট অফ dx স্কয়ার প্লাস dy স্কয়ার। মানে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা ডিটি কত পেলাম? ডিটি পেলাম আমরা এরকম। তো আমাদের যেটা করতে হবে, আমাদের মিনিমাইজ করতে হবে এর ইন্টিগ্রেশন যে ফাংশনটা, মানে x1 টু x2 যে ইন্টিগ্রেশন, এই যে ফাংশনালটা, এই ফাংশনালটাকে আমাদের মিনিমাইজ করতে হবে। তাহলে ফাংশনাল আমরা এরকম পেলাম। তো এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু x এর এক্সপ্লিসিট ফাংশন নয়, না তাই না। তো? তো df dx 0 হবে। df dx ছিল, তার মানে আমরা বেলট্রামিস আইডেন্টিটি ইউজ করতে পারি। del f del x ছিল, df dx না, del f del x। তো তাহলে আমরা বেলট্রামিস আইডেন্টিটি এখানে ইউজ করতে পারি, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। সেটাই আমরা করেছি এখানে। তো এবার এখানে আমরা ধর লিখেছি এরকম, ক্যালকুলেশন গুলো করলে আমরা y প্রাইম কত পাচ্ছি? y প্রাইম পাচ্ছি স্কয়ার রুট অফ a মাইনাস y ডিভাইডেড বাই y। তো এবার এটার ক্ষেত্রে আমাদের সাবস্টিটিউশন কি হবে? সাবস্টিটিউশন আমরা যেটা করেছি সেটা হচ্ছে y সমান a/2 মাইনাস a/2 cos থিটা। এই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন। তো তাহলে dy সমান আমরা কত পাবো? a/2 sin থিটা d থিটা। তো আমরা যদি ওগুলো বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি a/2 1 প্লাস cos থিটা ডিভাইড বাই a/2 1 মাইনাস cos থিটা। এবার 1 প্লাস cos থিটা তার মানে এখানে সাবস্টিটিউশনটার ব্যাপারটাই শুধু একটু মাথা কাটাতে আমরা হবে। খেয়াল রাখতে, হ্যাঁ ওটাই আমাদের মাথায় কাটাতে হবে। এবং সেটা আমাদের আমরা যত প্র্যাকটিস করবো তত আমরা বুঝতে পারবো আমাদের কোন ইন্টিগ্রেশনে, মানে এটা হচ্ছে পুরো অঙ্ক, পুরো ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনে কি সাবস্টিটিউশন হবে এটাই আমার খেয়াল রাখতে হবে। তো আমি যেটা বলছিলাম যে 1 প্লাস cos থিটা সমান কত, আর 1 মাইনাস cos থিটা সমান কত? 1 প্লাস cos থিটা হচ্ছে যে 2 cos স্কয়ার থিটা বাই 2, আর ওটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। ঠিক। তো তাহলে আমাদের তো 2 ক্যান্সেল হয়ে গেল, a/2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 ডিভাইড বাই sin স্কয়ার থিটা বাই 2, তাহলে cot থিটা বাই 2 পড়ে রইল স্কয়ার রুট করলে। হ্যাঁ হ্যাঁ cot থিটা বাই 2 পড়ে রইল।
তাহলে আমাদের ডিওয়াই কত হলো? ডিওয়াই হচ্ছে ডিএক্স কট থিটা বাই 2 ইন্টু ডিএক্স। এবার আমরা ডিওয়াই এখানে আমরা কি পেয়েছিলাম? ডিওয়াই তো আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে, আমরা করলাম ডিওয়াই হচ্ছে এ বাই 2 সাইন থিটা ডি থিটা। তো আমরা যদি এখানে বসিয়ে দিই ডিওয়াই এর জায়গায় এ বাই 2 সাইন থিটা ডি থিটা, তাহলে আমরা কি পাবো? এ বাই 2 সাইন থিটা ডি থিটা, সাইন থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এ সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 ডি থিটা, আর এই cos থিটা বাই 2 ডিভাইড বাই সাইন থিটা বাই 2, sin থিটা বাই 2, তাহলে dx cos থিটা বাই 2 cos থিটা বাই 2 কেটে যাবে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে dx আমরা এরকম থিটা বাই 2, তাহলে dx হচ্ছে a বাই 2 1 মাইনাস cos থিটা d থিটা। তাহলে এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? এটাকে ইন্টিগ্রেশন করলে থিটা হবে, আর এটাকে ইন্টিগ্রেশন করলে sin থিটা হবে। হ্যাঁ তাহলে a বাই 2 থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু x প্লাস c। হ্যাঁ তাহলে আমরা x পেলাম হচ্ছে এরকম c ইনটু a বাই 2 টাকে আমরা যদি c ধরি তাহলে c ইনটু থিটা মাইনাস sin থিটা প্লাস সাম কনস্ট্যান্ট k, আর y হচ্ছে c ইনটু 1 মাইনাস cos থিটা, যেটা আমরা এখানে ধরেছিলাম। এখানে আমরা ধরেছিলাম এই যে y ইকুয়াল টু c ইনটু 1 মাইনাস cos থিটা। a বাই 2 টাকে যদি আমরা কমন নিই আর ওটা যদি c ধরি তাহলে c ইনটু 1 মাইনাস cos থিটা, সেটাই আমরা এখানে লিখেছি, c হচ্ছে a বাই 2। এবার আমরা কি বলছি, পাথটা যেহেতু এক্ষেত্রে ওটা অরিজিনের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে শুরু হচ্ছে এই অরিজিন দিয়ে, অরিজিন থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, তো আমরা সেই জন্য বলতে পারি যে এখানে x আর y, তাহলে at x equal to 0 y equal to 0, তাহলে k এর ভ্যালু কত? থিটা ইকুয়াল টু 0 হবে। at x equal to 0 y equal to 0 থিটা ইকুয়াল টু 0, তাহলে k এর ভ্যালু 0, তাহলে x মানে আমরা থিটা c ইনটু থিটা মাইনাস sin থিটা, y সমান c ইনটু 1 মাইনাস cos থিটা। এই হচ্ছে আমার ইকুয়েশন। বাকি মানে ব্রাকিষ্টকোণ প্রবলেমের জন্য আমাদের এটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন, যেটার জন্য কি হবে না, যেটার জন্য টাইমটা লিস্ট মানে মিনিমাম হবে। তো এই ইকুয়েশনটা হচ্ছে যে প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সাইক্লয়েড। তো এই হচ্ছে সাইক্লয়েড। তো তোরা তো ডেসমস জানিস নিশ্চয়ই, তো তোরা যেটা করবি যে এই ইকুয়েশনটা প্যারামেট্রিক যে ইকুয়েশনটা, এটা ডেসমসে প্লট করে দেখবি কেমন দেখতে হবে, দেখবি এরকম সাইক্লয়েডের মধ্যে দেখতে হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো এবার এখানে আমি থিটা ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু কত হবে সেগুলো বার করি, সেগুলো তোরা দেখে নিস, সেগুলো এমন কিছু ব্যাপার না। এবার ইকুয়েশন 1 কোনটা? এই ইকুয়েশন যে 1 রয়েছে সেখান থেকে আমরা কি লিখতে পারি না, cos থিটা সমান কি লিখতে পারি? cos থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে y বাই c, তাহলে cos থিটা মানে হচ্ছে 1 মাইনাস y বাই c, হ্যাঁ সেটাই আমরা 1 এখানে লিখেছি, cos মাইনাস থিটা মানে 1 মাইনাস y বাই c। তাহলে থিটা সমান হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস y বাই c। এবার আমরা তো এই থিটাটা আমরা যদি x এর এক্সপ্রেশনে যে থিটা রয়েছে সেখানে বসিয়ে দিই তাহলে কি হবে? সাইন, তাহলে থিটা সমান যদি cos ইনভার্স 1 মাইনাস y বাই c হয়, তাহলে x বাই c সমান হবে হচ্ছে থিটা মাইনাস স্কয়ার রুট অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা। x বাই c সমান থিটা মাইনাস sin থিটা, তার মানে স্কয়ার রুট অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার cos স্কয়ার থিটা মানে কত? cos থিটা মানে 1 মাইনাস y বাই c, তাহলে cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস y বাই c এর হোল স্কয়ার। তো সেগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে x বাই c আমরা কত পাচ্ছি? x বাই c তাহলে আমরা পাচ্ছি এরকম, cos ইনভার্স স্কয়ার রুট cos ইনভার্স 1 মাইনাস y বাই c মাইনাস স্কয়ার রুট অফ y বাই c ইনটু 2 মাইনাস y বাই c। এবার আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি তো তাহলে আমরা y বাই c টাও আমরা পেয়ে যাব। তো y বাই c আমার হচ্ছে এরকম। এবার যদি আমার একটা লিমিট নিই যেখানে y হচ্ছে c এর থেকে অনেক ছোট, তাহলে y বাই c লেস দেন 1, তাহলে ইকুয়েশন নাম্বার 2 যেটা রয়েছে মানে এই ইকুয়েশনটা, সেক্ষেত্রে আমরা কি পাবো? cos ইনভার্স 1 মাইনাস y বাই c, y বাই c টা এর থেকে অনেক ছোট, তাহলে cos ইনভার্স 1, হ্যাঁ cos ইনভার্স 1 মানে কত? cos ইনভার্স 1 মানে 0, 0। আর এখানে আমরা পাচ্ছি y বাই c ইনটু 2 মাইনাস y বাই c। এবার 2 মাইনাস y বাই c, যেটা y বাই c টা তো একের থেকে অনেক ছোট, তাহলে 2 এর থেকে অনেক ছোট, তাহলে আমরা ওটাকে মানে ওটাকে আমরা তাহলে নেগলেক্ট করতে পারি, মানে 2 এর রেসপেক্টে এই y বাই c টাকে আমরা নেগলেক্ট করতে পারি, এগুলো একের থেকে অনেক ছোট, তাহলে 2 এর থেকে অনেক ছোট হবে। তো সেটাই আমরা এখানে করেছি, cos ইনভার্স 1 মাইনাস স্কয়ার রুট অফ y বাই c ইনটু 2, তাহলে মাইনাস স্কয়ার রুট অফ 2y বাই c এরকম পাচ্ছি। তো এবার যদি আমরা এটাকে স্কয়ার করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার বাই 2 ইনটু c। তো সেটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে স্মল ডিস্টেন্সের জন্য আমাদের যে সাইক্লয়েড সেটা প্যারাবোলাতে পরিণত হচ্ছে। বোঝা গেল এটা কি বললাম? এটা হচ্ছে আমাদের ব্রাকিষ্টকোণ প্রবলেম। তো এখান থেকে তোদের এই প্রবলেমটাই তোকে করতে দিতে পারে, অথবা তোকে যেটা বলতে পারে যে আমরা এখানে ধরেছি কি না, আমরা এখানে ধরেছি যে ইনিশিয়াল ভেলোসিটি আমাদের যেটা ছিল সেই ইনিশিয়াল ভেলোসিটি আমরা কিন্তু 0 ধরেছি, আমরা কিন্তু ধরেছি v ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2gy। এখানে কিন্তু কোনো ইনিশিয়াল ভেলোসিটি নেই, যদি ইনিশিয়াল ভেলোসিটি তাহলে তার সঙ্গে একটা v0 যোগ হতো, প্লাস v0 যোগ হতো, তাই তো? হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি থাকতো। তো এবার তোকে যেটা করতে দিতে পারে, আমি যেটা তোকে অ্যাসাইনমেন্টে করতে দেবো, সেটা হচ্ছে আমি তোকে বলবো এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, সেই ইনিশিয়াল ভেলোসিটি থাকার পরেও যে এটা সাইক্লয়েডের ইকুয়েশন আসবে, তো সেটা তোকে প্রমাণ করতে হবে। এটা আমি তোকে অ্যাসাইনমেন্টে করতে দেবো, তুই করে দেখবি কি আসে। বোঝা গেল প্রবলেমটা? হ্যাঁ হ্যাঁ।
তাহলে এই গেল হচ্ছে আমাদের ব্রাকিস্টোকন প্রবলেম। এরপর যেটা আছে তোদের সিলেবাসে লেখা আছে, যে দেখবি লেখা আছে এক্সট্রিমাইজেশন অফ অ্যাকশন অ্যাজ এ বেসিক প্রিন্সিপাল ইন মেকানিক্স। তো এইটা হচ্ছে তোদের সিলেবাসে লেখা আছে। তো এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম যে ফাংশনাল যেটা, তো সেই ফাংশনালটা কি ছিল? ছিল হচ্ছে y1 y2 yn y1 প্রাইম y2 প্রাইম yn প্রাইম আর x, এগুলোর সব ফাংশন, এতগুলো ফাংশনের ফাংশন, সেটা হচ্ছে ফাংশনাল। তো এবার আমরা একটা জিনিস ডিফাইন করছি যেটাকে আমরা লাগরাঞ্জিয়ান বলছি। এই লাগরাঞ্জিয়ানটা কি জিনিস? লাগরাঞ্জিয়ানটা হচ্ছে এরকম এক ধরনের ফাংশনাল। তো সেখানে আমরা এই y1 y2 এর জায়গায় আমরা লিখছি q1 q2 qn q1 ডট q2 ডট qn ডট, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টাইম, আর q1 ডট q2 ডট এগুলো হচ্ছে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। যেমন এখানে y1 প্রাইম y2 প্রাইম এগুলো ছিল হচ্ছে x এর রেসপেক্টে ডেরিভেটিভ, সেরকম এখানে q1 ডট q2 ডট qn ডট এগুলো হচ্ছে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আর এই q1 q2 qn এগুলোকে আমরা বলি হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তো এই জিনিসটা কি, এটা আমরা পরে আসবো, আজকেই বলবো, ওটা পরে বলবো। তো তার মানে আমরা এখানে কি ট্রান্সফরমেশন করেছি না, আমরা x এর জায়গায় t ধরেছি, y কে এর জায়গায় q কে ধরছি, y কে প্রাইমের জায়গায় q কে ডট ধরেছি। তো সেক্ষেত্রে আমরা যে আমাদের যে ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রাল যেটা ছিল, যে আমাদের, আমরা যদি একদম প্রথম পাতায় চলে যাই, এই যে ইন্টিগ্রাল যেটা ছিল ফাংশনাল, যেটা আই স্কোয়ার ব্র্যাকেটে ওয়াই যেটা ছিল, তো সেই ইন্টিগ্রালটাকে আমরা এখন একটা নতুন নাম দেব। তো সেই ইন্টিগ্রাল যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন। সেটাই আমরা এখানে বলেছি যে এই অ্যাকশন, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকশন ইন্টিগ্রাল। আই এর জায়গায় আমরা লিখছি এস, তাহলে সেই t1 থেকে t2 এর উপর আমরা ইন্টিগ্রেশন করছি এল ডিটি। এই এলটা হচ্ছে লাগরাঞ্জিয়ান, আর এই এস যেটা, সেইটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকশন ইন্টিগ্রাল। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তো এই যে ইন্টিগ্রাল যেটা রয়েছে, সেই ইন্টিগ্রালটাকে আমরা বলি হচ্ছে হ্যামিল্টনস প্রিন্সিপাল ফাংশন। তো এবার আমাদের যেটা করতে হবে, যে আমাদের ভেরিয়েশনটা নিতে হবে, মানে আমাদের এখানেও সেই একই রকম কাজ, যে আমাদের ওই এলটা কখন মানে এক্সট্রিমাম হবে সেটা আমাকে বার করতে হবে, তার জন্য যে কার্ভের ইকুয়েশন সেটা আমাকে বার করতে হবে। সেটাই আমরা করেছি, যে দ্য ভ্যারিয়েশন ডেল্টা এস, স্মল ডেল্টা, স্মল ডেল্টা এস মানে কত, ডেল্টা অফ ইন্টিগ্রাল অফ এল ডিটি ইকুয়াল টু 0। তো এইটা হচ্ছে, এইটা আমাকে 0 হতে হবে, এইটাকে আমরা বলি হচ্ছে হ্যামিল্টনস প্রিন্সিপাল। তো তার মানে কি বলছে, যা মানে এটাই বলছে যে সিস্টেম ফ্রম টাইম টি ইকুয়াল টু t1 টু টাইম টি ইকুয়াল টু t2 is such that the line integral 1 has a stationary value for the correct path of the motion. This is what is known as Hamilton's principle. তো এই ডেল্টা ভ্যারিয়েশন যেটা, ডেল্টা অফ এস, মানে এস এর যে ডেল্টা ভ্যারিয়েশন, অ্যাকশনের যে ডেল্টা ভ্যারিয়েশন, সেইটা আমাকে 0 হতে হবে। এইটাই হচ্ছে আমাদের হ্যামিল্টনস প্রিন্সিপাল। বোঝা গেল হ্যামিল্টনস প্রিন্সিপালটা কি জিনিস? মানে স্মল লাইন এলিমেন্টটা 0। লাইন এলিমেন্ট নয়, এটা অ্যাকশন ইন্টিগ্রাল। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এস, এস মানে হচ্ছে যেটা আমি প্রথমে দেখিলাম যে আই ইন্টিগ্রাল যেটা ছিল, আই হ্যাঁ হ্যাঁ ইন্টিগ্রালটা বুঝতে কি ছিল, পেরেছি, ওটাই ও আচ্ছা সরি। ওটাকে শুধু আই হচ্ছে এস দিয়ে রিপ্লেস হয়েছে, আর কিছু না। আই এস দিয়ে রিপ্লেস হয়েছে, ওয়াই প্রাইম কিউ আর কিউ ডট দিয়ে রিপ্লেস হয়েছে, আর এক্সটা টি দিয়ে রিপ্লেস হয়েছে। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। তাহলে আমাদের যে নেসেসারি কন্ডিশন যেটা হ্যামিল্টনস প্রিন্সিপাল যদি আমাকে পেতে হয় ডেল্টা এস ইকুয়াল টু 0, তো তার জন্য আমাকে তার যে কন্ডিশন সেটা হচ্ছে লাগরাঞ্জেস ইকুয়েশন। সেইটা হচ্ছে আমার লাগরাঞ্জ ইকুয়েশন, যেটা আমরা পড়ি, মানে পরে বলি আর কি। আমরা এতক্ষণ যেটা বুঝতে পারি অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। এবার আমরা এইটা যেটা, যে ইকুয়েশন যেটা আমার বক্স করা রয়েছে, এইটাকে আমরা বলি হচ্ছে লাগরাঞ্জেস ইকুয়েশন। লাগরাঞ্জেস ইকুয়েশনটা কি বলছে না, ডিডিটি অফ ডেল এল ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল ডেল কিউ কে ইকুয়াল টু 0। মানে যেমন ওখানে তোর ছিল ডিডিএক্স অফ ডেল এফ ডেল ওয়াই প্রাইম মাইনাস ডেল এফ ডেল ওয়াই, মানে সব ওখানে যে জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে, এক্স ওয়াই আর ওয়াই প্রাইমের জায়গা। হ্যাঁ, তো এই কিউ কে যেটা, সেটাকে আমরা বলি যে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তো এবার আমরা যেটা করতে পারি, যে লাগরাঞ্জেস ইকুয়েশন অফ মোশন আমরা যে এইটা পেলাম, তো এইটা আমরা হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে আমরা প্রুফ করতে পারি। যেমন আমরা আগে অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন প্রুফ করেছিলাম ওই ইন্টিগ্রেশনটা থেকে, তো একই রকম ভাবে আমরা ওই হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে আমরা এই অয়েলার মানে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনটা প্রমাণ করতে পারি। তো আমরা কি করব না, আমরা এরকম লিখলাম এলটা হচ্ছে এরকম কিউআই ডট টি, এগুলোর ফাংশনাল। তাহলে আমরা যদি ডেল্টা ভেরিয়েশন নিই, মানে ডেল্টা এল যদি করি, তাহলে ডেল্টা এল করলে আমরা কি পাবো, আমরা তো এরকম লিখতে পারি। এগুলো তো আই মানে হচ্ছে, আইটা হচ্ছে একটা ইন্ডেক্স, তো আইটা হচ্ছে ইন্ডেক্স মানে 1 থেকে n অবধি ওর ভ্যালু হতে পারে।
তাহলে আমরা যদি ডেল্টা এল নিই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে ডেল এল ডেল কিউ ওয়ান ডি কিউ ওয়ান ডেল্টা কিউ ওয়ান প্লাস ডেল এল ডেল কিউ টু ডেল্টা কিউ টু প্লাস ডেল এল ডেল কিউ থ্রি ডেল্টা কিউ থ্রি প্লাস ডট 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 ডেল এল ডেল কিউ এন ডেল্টা কিউ এন। তো সেটাকে আমরা সামেশন আকারে এইভাবে লিখতে পারি, হ্যাঁ তাই তো লিখতে পারি। হ্যাঁ একই রকম ভাবে আমরা যেটা করতে পারি যে আমরা কিউ আই ডটের ক্ষেত্রে একই রকম লিখতে পারি, তাহলে সেই এটাকেও আমরা সামেশন আকারে এইভাবে লিখতে পারি, ডেল এল ডেল কিউ আই ডট ডেল্টা কিউ আই ডট লিখতে পারি তো। হ্যাঁ লেখা যায়। কিন্তু যেখানে এটা করতে হবে যে এখানে আমরা কিন্তু এখানে আর এরকম লিখতে পারবো না ডেল এল ডেল টি ডেল্টা টি, এটা কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ এই ডেল্টা যেটা হচ্ছে ডেল্টা টি হচ্ছে এক্ষেত্রে জিরো। ডেল্টা ভেরিয়েশন যেটা আমরা নিই সেই ডেল্টা ভেরিয়েশন শুধুমাত্র পাথের ওপরে ভেরিয়েশন আছে, ওটা কিন্তু কোনো টাইম ভেরিয়েশনকে করেসপন্ড করে না। তার জন্য ডেল্টা টি সেটা আমার জিরো হয়, তো তার জন্য আমাদের ডেল এল ডেল টি ডেল্টা টি ওই টার্মটা আমার জিরো হয়ে গেল, শুধুমাত্র স্পেসের রেসপেক্টে যে ডেল্টা ভেরিয়েশন সেইগুলো শুধু রইল। বোঝা গেল? হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি টি1 থেকে টি2 এই লিমিটে, তাহলে আমরা কি পাবো না এইরকম পেলাম। এবার হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে তো আমরা জানি যে আমরা আগে যেটা দেখছিলাম এখানে যে ডেল্টা অফ ইন্টিগ্রেশন এল ডিটি ইকুয়াল টু জিরো, তার মানে আমাদের এলএইচএস যেটা রয়েছে এদিকে এইটা যেটা রয়েছে এটা তাহলে আমাদের জিরো হয়ে যাবে, এটা তাহলে জিরো, তাহলে জিরো মানে এটা ইকুয়াল টু জিরো। এবার আমরা যদি সেকেন্ড টার্ম আমরা যেমন প্রথমে যখন আমরা অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন প্রমাণ করলাম সেখানেও আমরা এই সেকেন্ড টার্মটা নিয়েই কাজ করেছিলাম, তো আমরা যদি এই সেকেন্ড টার্মটাকে আমরা আবার বাই পার্টস ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন বাই পার্টস করি, তাহলে আমরা কি পাবো? তাহলে ডেল্টা কিউআই ডটকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ডেল্টা কিউআই টি1 থেকে টি2, এই হচ্ছে লিমিট। এবার ডেল্টা কিউআই অ্যাট টি1 আর ডেল্টা কিউআই অ্যাট টি2 এগুলো হচ্ছে সব জিরো, তাহলে আমার এই টার্মটা আমার পুরো এই ফার্স্ট টার্মটা পুরো ক্যান্সেল হয়ে গেল, শুধু পড়ে রইল সেকেন্ড টার্মটা, এটাই আমরা লিখেছি এখানে টি1 আর টি2 তে ডেল্টা কিউআই হচ্ছে জিরো। তাহলে আমরা সেকেন্ড টার্ম এখানে যেটা ছিল এই টার্মটা থেকে আমরা তাহলে এটা পেলাম, এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা যদি ওটা বসিয়ে দিই ইকুয়েশনে তাহলে আমরা এরকম পেলাম। এবার আমরা যদি এই ডেল্টা কিউআই আর ডিটি এটাকে যদি কমন নিই, এগুলো তো নট ইকুয়াল টু জিরো, তাহলে এবার আমরা তাহলে কি পাবো? এই যে ইন্টিগ্রেশনে ইন্টিগ্র্যান্ড যে বাকি ইন্টিগ্র্যান্ড যে টার্মটা রয়েছে সেটা আমরা তাহলে জিরো হবে, এটাই আমরা লিখেছি। হ্যাঁ ডেল্টা কিউআই আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কোএফিসিয়েন্ট অফ ডেল্টা কিউআই মাস্ট ফাইনিশ, তাহলে ডিডিটি অফ ডেল এল ডেল কিউআই ডট মাইনাস ডেল এল ডেল কিউআই ইকুয়াল টু জিরো ফর আই ইকুয়াল টু 1 to n। তাহলে এটাই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন। বোঝা গেল? তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন যেটা সেটা আমরা হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে কি করে প্রমাণ করলাম সেটা তাহলে আমরা এখানে দেখালাম। বোঝা গেল এটা? মানে এরকম টাইপের প্রুফ দিতে পারে? হ্যাঁ এইরকম টাইপের পরীক্ষা দিতে পারে। তোকে বললো যে এইটাই যে হেডিংটা যেটা আমি লিখেছি যে প্রুভ ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন ফ্রম হ্যামিল্টনস প্রিন্সিপাল, তোকে এরকম প্রমাণ করতে বলবো, তখন তুই এটা করবি। বুঝা গেল? হ্যাঁ বোঝা যাচ্ছে। তারপরে ধর আমরা একটা প্রবলেম দেখে নিই, প্রবলেমটা কি বলছে না, বলছে যে একটা ইন্টিগ্রেশন বলেছে, মানে ধর এই ইন্টিগ্রেশনটা হচ্ছে টি1 থেকে টি2 এর উপর ইন্টিগ্রেশন এল এস এ ফাংশন অফ কিউআই মানে আগেরটা যেমন অয়েলার ল্যাগ্রাঞ্জে দুটো ফর্ম ছিল, এটা শুধু একটাই ফর্ম না, এটাকেও আমরা ওরকম বেলট্রামের আইডেন্টিটি ওই ফর্মে লিখতে পারি যদি আমার ওখানে ওরকম টাইপের কিছু আসে। একই ইকুয়েশন গুলো সেম ইকুয়েশন, আলাদা তো কিছু নয়, দেখতে পাচ্ছিস, শুধু আমরা জাস্ট রিপ্লেস করেছি, একই রকম ওই ফর্মটাও আমরা লিখতে পারি। আচ্ছা ঠিক আছে। তো ধর এখানে একটা প্রবলেম বলছে, কি বলছে না এল এজ এ ফাংশন অফ কিউজে ডট টি ফাংশনাল আর কি, আর এখানে আর একটা হচ্ছে তার সঙ্গে একটা টোটাল টাইম ডেরিভেটিভ যোগ করেছে ডিএফটিটি, সেটাকে আমরা যোগ করছি। তাহলে আমরা বলছি কি না, বলছি এটা দেখাতে বলছে যে এই দুটো ইন্টিগ্রেশন হ্যাভ দ্য সেম ইকুয়েশন অফ মোশন। তো তাহলে আমাদের ওই একই রকম অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন আমাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে দুটোর ক্ষেত্রে অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন যেটা আছে সেটা সেম হয়। তো আমরা প্রথমে কি করবো না, আমরা ওই অ্যাকশন ইন্টিগ্রালটা ধরবো। তো অ্যাকশন ইন্টিগ্রাল হচ্ছে এইটা এস আর S1। তো S1টা কত? S1টাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা পাবো এরকম। তো এই আমরা ডিএফটিটি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ডিএফটিটি টি1 থেকে, তো জেনারেলাইজড কোঅর্ডিনেটটা কি, মানে আমরা ধর প্রথমে যেটা বলছিলাম যে ধর n খানা পার্টিকেল রয়েছে তার জন্য k খানা ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট রিলেশন রয়েছে। ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে তুই একটা স্ফিয়ারের সারফেসের উপর দিয়ে হাঁটছিস, তো সেক্ষেত্রে আমার তাহলে জেনারেলাইজড, তাহলে আমার কনস্ট্যান্ট রিলেশনটা কি? কনস্ট্যান্ট রিলেশনটা হচ্ছে স্ফিয়ারের যে ইকুয়েশন, মানে যেটা হচ্ছে x² + y² + z² = r²। এবার এখানে আমার ভেরিয়েবল কি, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমাদের তাহলে ভেরিয়েবলটা হচ্ছে আমার কি কি ভেরিয়েবল থাকছে, তাহলে আমার এখানে ভেরিয়েবল হচ্ছে x y z কার্টেসিয়ান কোঅর্ডিনেটে।
কিন্তু এখানে আমার এক্স ওয়াই জেড এর মধ্যে তিনখানা ভেরিয়েবল, কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে আমার যে একটা কনস্ট্যান্ট রিলেশন রয়েছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেটা হচ্ছে স্ফিয়ারের সারফেসকে বোঝাচ্ছে। তো তার মানে আমার এখানে তাহলে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে তিনখানা থাকছে না, কেননা আমার তো যে তিনখানা ভেরিয়েবল সেগুলো তো একটা কনস্ট্যান্ট রিলেশন দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত। তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা তাহলে কমে যাচ্ছে। ওটা যেহেতু একখানা কনস্ট্যান্ট রিলেশন রয়েছে আর তিনখানা ভেরিয়েবল রয়েছে, তাহলে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেগুলো আমার তাহলে কমে গিয়ে দুখানা হয়ে যাচ্ছে। এবং এই দুখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটা কিন্তু আমরা আর এক্স ওয়াই জেড বলতে পারবো না। এক্স ওয়াই জেড বা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কিন্তু আমরা ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে ডিফাইন করতে পারবো না। সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে ডিফাইন করতে গেলে আমাদের কোথায় যেতে হবে না, সেটাকে মানে সেক্ষেত্রে আমাকে যেতে হবে হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে। তো সেই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমাদের ভেরিয়েবল হচ্ছে আর থিটা ফাই। এবার এখানে আরটা হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু আমরা স্পিয়ারের সারফেসের উপর দিয়ে হাঁটছি, তো মানে আর হচ্ছে ক্যাপিটাল আর, যেটা হচ্ছে স্পিয়ারের রেডিয়াস। তাহলে আমার দুটো ভেরিয়েবল পড়ে রইলো, যেটা ভেরিয়েবল মানে যেটা ভ্যারি করতে পারে, এটা হচ্ছে থিটা আর ফাই। তাহলে এই থিটা আর ফাই এই দুটো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেই থিটা আর ফাই যেটা, এই থিটা আর ফাইটাকে আমরা বলবো হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট সেই সিস্টেমটার জন্য, যেখানে আমরা স্পিয়ারের উপর দিয়ে স্পিয়ারের সারফেসের উপর দিয়ে হাঁটছি। এবং না, জেনারেলাইজ কোঅর্ডিনেটে বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কমে যাচ্ছে, তাহলে প্রথমে থিটাটা কমে যাবে, মানে কি এটা কি বাদ পড়ে যাবে, মানে থিটাটা আর ভ্যারি করবে না, কনস্ট্যান্ট হয়ে যাবে? থিটা কেন ভ্যারি করবে না? আরটা তো কনস্ট্যান্ট, থিটা তো ভ্যারি করবে। থিটা ভ্যারি না করলে তুই স্পিয়ার পাবি কি করে? থিটা আর ফাই তো ভ্যারি করতে তাহলে কমে যাচ্ছে কি, মানে এটা বুঝতে পারলাম না। কমে যাচ্ছে মানে তোকে ধর একটা স্পিয়ার রয়েছে, আমি কিছুই বললাম না, মানে তুই স্পিয়ারের সারফেসের উপর দিয়ে হাঁটছিস, কি কোথায় আছিস আমি কিছু জানি না। তো স্পিয়ারে তুই কোনো একটা স্পিয়ারের ভিতরে কোনো একটা পয়েন্টে আছিস, তো সেক্ষেত্রে আমার কি মানে সেক্ষেত্রে তো পয়েন্টটার কোঅর্ডিনেটটা কি হবে? এক্স ওয়াই জেড। কার্টেসিয়ান কোঅর্ডিনেট মানে সেক্ষেত্রে আমার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। আর যদি আমরা স্ফেরিক্যাল পোলারে যাই সেখানে হচ্ছে আর থিটা পাই, মানে স্মল আর থিটা পাই। আরটা হচ্ছে রেডিয়াল কোঅর্ডিনেট। হ্যাঁ হ্যাঁ, তাই তো? তাহলে এক্ষেত্রে আমার তিনখানা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি যেটা বলছি, আমি একটা কন্ডিশন ইম্পোজ করছি যে তুই স্ফিয়ারের সারফেসের উপরে আছিস, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট রিলেশন। তাহলে স্ফিয়ারের সারফেসের উপরে তাহলে আমার ও তার মানে ওখানে তিনটে ছিল, দুটো হয়ে গেল। দুটো হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ক্যাপিটাল আরটা ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে গেল, মানে ওটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট রিলেশন দিয়ে আমি ওটা কনস্ট্যান্ট করে দিই। তাহলে থিটা আর ফাই এই দুটো তাহলে ভেরিয়েবল, তাহলে ওই দুটো হচ্ছে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট। বুঝতে পারছি। তো সেখানে এখানেও তাই বলেছে, যেখানে তোর 3n - k এখানে হচ্ছে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট থাকবে, সেটা লেস দ্যান 3n হবে, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট যেটা হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হবে। তো সেইগুলো আমরা কিভাবে বলতে পারি না, এখানে আমরা এইভাবে ধর ট্রান্সফরমেশন ইকুয়েশন যেগুলো রয়েছে, x1 as a function of q1 q2 qn t, x2 as a function of q1 q2 qn t, এরকম যে ট্রান্সফরমেশন ইকুয়েশন বা ইন জেনারেল যে আর দিয়ে আমরা যেটা লিখতে পারি, তো সেই এখানে যে q1 q2 qn এইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে যে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তো এই জেনারেলাইজড কোঅর্ডিনেট গুলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটও হতে পারে, আবার নাও হতে পারে। সেগুলো আমার তোর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে থিটা, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটেও কোনো কোঅর্ডিনেট হতে পারে, অথবা প্লেন পোলার কোঅর্ডিনেটের কোনো কোঅর্ডিনেট, বা প্লেন পোলার তোর সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটের কোনো কোঅর্ডিনেট, এগুলোও হতে পারে। তো জেনারেলাইজড কোঅর্ডিনেটকে তাহলে কিভাবে ডিফাইন করা যায় না, ডিফাইন করছি অ্যাজ 3n - k independent coordinates q1 q2 qn sufficient to specify completely the configuration of a dynamical system। তো এইটা হচ্ছে আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেটের ডেফিনিশন। বোঝা গেল এটা? হ্যাঁ হ্যাঁ, বেশ। তো ধর এখানে তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেটের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স লিখেছে, না কি বলছে না, ইন জেনারেল দে আর নট নেসেসারিলি লেংথস অর পজিশন কোঅর্ডিনেট ইন এনি কনভেনশনাল অর্থোগোনাল সিস্টেম। মানে এক্ষেত্রে কিন্তু যে শুধুমাত্র জেনারেলাইজড কোঅর্ডিনেট এক্স হবে, মানে লেংথ হবে বা পজিশন হবে, যেমনটা আমরা ধর কার্টেসিয়ানের ক্ষেত্রে বলে থাকি যে এক্স ওয়াই জেড এর মধ্যে কোনো একটা এক্স ওয়াই জেডটা হচ্ছে আমার, এগুলো তো আমরা সাধারণত আমরা পজিশনকে বোঝাই, তো সেগুলো হচ্ছে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট। কিন্তু আমরা আগেরটার ক্ষেত্রে যেমন বললাম যে থিটা ফাই, থিটারের ক্ষেত্রে, তো সেই থিটা ফাই তো কোনো পজিশনকে বোঝাচ্ছে না, থিটা ফাইটা হচ্ছে তোর অ্যাঙ্গেল বা মানে ওগুলো অ্যাজিমুথাল কোঅর্ডিনেট। তো এগুলো লেংথ বা পজিশন কোঅর্ডিনেট এগুলো নাও হতে পারে এনি কনভেনশনাল অর্থোগোনাল সিস্টেম, মানে বা মানে কনভেনশনাল অর্থোগোনাল সিস্টেম যেটা, মানে ধর আমাদের এই মানে আর ক্যাপ ডট থিটা ক্যাপ ওটা করলে কত হয়, মানে যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে মানে আর ক্যাপ ডট থিটা ক্যাপ করলে কত আসে, কেউ কি বলতে পারবি? ওটা কি 0 আসে? মানে রেডিয়াল কোঅর্ডিনেট বরাবর যে ইউনিট ভেক্টর আর যে অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট বরাবর যে ইউনিট ভেক্টর, সেই দুটোর যদি আমরা ডট প্রোডাক্ট নিই তাহলে কত আসে? 0 আসে কি? হ্যাঁ তাই তো আছে, কত অর্থোগোনাল তো।
সেগুলো হচ্ছে অর্থোগোনাল, তাহলে সেটা হচ্ছে অর্থোগোনাল সিস্টেম, সেইগুলো হচ্ছে কনভেনশনাল অর্থোগোনাল সিস্টেম। তো সেইগুলোর ক্ষেত্রেই যে শুধুমাত্র জেনারেলাইজড কোঅর্ডিনেটকে আমরা ডিফাইন করতে পারবো, মানে অর্থোগোনাল সিস্টেম মানে ধরতো তাহলে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট হবে বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট হবে বা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট, শুধুমাত্র এগুলোর ক্ষেত্রেই যে আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট ডিফাইন করতে পারবো এমনটা নয়। আমরা অন্য নন অর্থোগোনাল সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু জেনারেলাইজড কোঅর্ডিনেটকে ডিফাইন করতে পারি। তো সেগুলো কি বলছে না, দে ক্যান বি অ্যাঙ্গেল, অ্যাক্সিস অর কম্বিনেশন অফ অ্যাঙ্গেল অ্যান্ড কোঅর্ডিনেট, এনি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, ডাইমেনশনলেস প্যারামিটার এটসেট্রা এটসেট্রা। তো এই জেনারেলাইজড কোঅর্ডিনেট যেটা, সেটা কিন্তু ইকুয়াল ইন নাম্বার অফ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ দ্য সিস্টেম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে নাম্বার অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট ইকুয়াল টু নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। বোঝা গেল এটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে স্ট্রিক্টলি ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। এটা কিন্তু যে জেনারেলাইজড কোঅর্ডিনেট যেটা, সেটা কিন্তু অন্য আরেকটা যে জেনারেলাইজড কোঅর্ডিনেট ধরেছি সেগুলোর উপরে কিন্তু কোনো ডিপেন্ডেন্স থাকবে না। মানে ধর আমরা ফিয়ার ক্ষেত্রে যেমন বললাম থিটা আর ফাই, থিটা আর ফাই দুটো তো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, এগুলোর মধ্যে তো কোনো রিলেশন নেই, তাই তো? হ্যাঁ। তো সেই রকম টাইপের জেনারেলাইজড কোঅর্ডিনেট হবে যেগুলো স্ট্রিক্টলি ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। তো তারপর কি বলছে, আনলাইক কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, দ্য জেনারেলাইজড কোঅর্ডিনেটস ডিড নট বিলং টু এনি পার্টিকুলার পার্টিকেল in a group of three but are associated with the system as a whole. They are usually selected from the consideration of the symmetry of the system and to suit of our own convenience. তো আমাদের কনভেনিয়েন্স অনুযায়ী আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেটকে চুজ করতে পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই জেনারেলাইজড কোঅর্ডিনেট এই তিনখানা যে কন্ডিশন সেগুলোকে স্যাটিসফাই করবে। So all kind of quantities may serve as generalized coordinates. For instance, they may be positional, angular, or any other type of variable, or even their functions. Since the number of independent variables is minimum, the constraints are already taken care of. In treatments with generalized coordinates, therefore, one should not introduce the force of constraints, which is a great advantage. তো আমরা যদি শুধুমাত্র জেনারেলাইজড কোঅর্ডিনেট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো কনস্ট্রেন্ট রিলেশন আমাদের কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে না। যেমন ধর আমি তোদের বললাম যে ওই স্ফিয়ারের সারফেসের উপর দিয়ে আমরা যদি মানে থাকি আর কি, স্ফিয়ারের সারফেসের উপর কোনো একটা পয়েন্টকে যদি আমরা ডিফাইন করতে চাই, তো আমরা যদি সেটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে করতে চাই এক্স ওয়াই জেড এই সিস্টেমে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই কনস্ট্যান্ট রিলেশনটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই জেড এগুলো কিন্তু জেনারেলাইজড কোঅর্ডিনেট নয়। কিন্তু আমরা যদি ওই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে চলে যাই, তো সেক্ষেত্রে আমার কিন্তু তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট দুটো হয়ে গেল, থিটা আর ফাই। আরটা তো কনস্ট্যান্ট, সেটা তো তাহলে ওটাই হচ্ছে কনস্ট্যান্ট রিলেশন। ওই থিটা ফাই দুটো জেনারেলাইজড কোঅর্ডিনেট হয়ে গেল, সেই থিটা ফাই জেনারেলাইজড কোঅর্ডিনেটে আমাকে কিন্তু আর আলাদা করে ওই কনস্ট্যান্ট রিলেশনটাকে আর লিখতে হচ্ছে না। তো সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি, যে আমাদের ওই জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ওই কনস্ট্যান্ট রিলেশনকে আলাদা করে আর লিখতে হচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেটে কনভার্ট করার একটা সুবিধা। এটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো তারপর কি বলছে না, বলছে যে সিলেকশন অফ দ্য সেট অফ জেনারেলাইজড কোঅর্ডিনেটস ইজ ইন নো ওয়ে ইউনিক নাও হতে পারে। দ্য ডিফারেন্ট সিলেক্টেড স্টেটস হাউএভার উইল বি ফাংশনালি রিলেটেড। আর কিউআই যেটা আমরা ধরলাম সেটা কিউ1 প্রাইম, কিউ2 প্রাইম, কিউএন প্রাইম এগুলো ফাংশন হতে পারে, যেখানে ডিকিউআইটা তাহলে এরকম হবে, ডেল কিউআই ডিকিউকে প্রাইম ডিকিউকে। কিউ আর কিউ প্রাইম রিপ্রেজেন্ট টু ডিফারেন্ট সেটস। তাহলে ইন্ডিপেন্ডেন্স অফ কিউ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এই জ্যাকোবিয়ান যেটা, ডেল অফ কিউ1 টু কিউএন আর ডেল অফ কিউ1 প্রাইম কিউএন প্রাইম, সেটা নট ইকুয়াল টু 0। তো এগুলো হচ্ছে তোর ওই কন্ডিশন, কিছু কিছু কন্ডিশন এগুলো দেওয়া হয়েছে, এগুলো তোরা একটু দেখবি কি আছে, কি দিয়েছে না দিয়েছে। এখান থেকে সেরকম কিছু প্রশ্ন তোদের জিজ্ঞাসা করবে না। আর একটা কি বলছে, সেট অফ অল কিউআই স্প্যান ওভার n ডাইমেনশনাল স্পেস Rn and is called the configuration space of the system. At any instant t, the system is at some point in its configuration space, so that the time evolution of the system is represented by a definite trajectory in its configuration space. তো এইগুলো তোদের মোটামুটি একটু পড়ে দেখবি, এগুলো থেকে সেরকম কিছু প্রশ্ন তোদের যে জিজ্ঞাসা করবে এমন নয়। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্রেন্ট। তো কনস্ট্রেন্ট যেটা তোদের সিলেবাসে লেখা রয়েছে আর কি, সেই কনস্ট্রেন্ট জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু দেখবো। তো কনস্ট্রেন্ট জিনিসটাকে আমরা ধর 4 ভাগে ভাগ করতে পারি। এই জিনিসগুলো কিন্তু যেটা আমি করেছি এগুলো হচ্ছে তোদের যে এবি গুপ্তর যে মেকানিক্সের বইটা, সেখান থেকে কিন্তু ছবি তুলে দেওয়া। তো তোরা কিন্তু ওই বইটা কিন্তু পড়িস, মানে এবি গুপ্ত পড়তে পারিস, অথবা জেসি উপাধ্যায়, অথবা গুপ্ত কুমার শর্মা, এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই পড়লেই হবে।
কিন্তু ওই বইটাকে পুরো থরলি পড়িস, ওখানে কিন্তু ডেরিভেশনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, আর অনেক ওয়ার্কআউট এক্সাম্পল করে দেওয়া আছে। তো ওইখানে যে ওয়ার্কআউট এক্সাম্পলগুলো আছে সেখান থেকেই কিন্তু তোদের পরীক্ষাতে মানে মোস্ট লাইকলি সেখান থেকেই কিন্তু তোদের করতে দেবে। তো সেইগুলো কিন্তু তোরা একটু ভালো করে দেখিস। তো এটা যেটা আমরা বলছি যে কনস্ট্রেন্টকে আমরা সাধারণত 4টে ভাগে ভাগ করতে পারি, না 4টে ক্রাইটেরিয়া রেসপেক্টে 4 ভাগে ভাগ করতে পারি। তো প্রথমটা কি না, if the constraints are time dependent or time independent, if they are integrable algebraic relations among the coordinates or non-integrable। 3 নম্বর হচ্ছে if they are conservative or dissipative, আর 4 নম্বর হচ্ছে if they are algebraic equations or inequations। এই 4টে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমরা কনস্ট্রেন্টের ক্লাসিফিকেশন করতে পারি। তো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে হলোনমিক কনস্ট্রেন্ট। তো হলোনমিক কনস্ট্রেন্ট কাকে বলে না, ইফ দ্য কনস্ট্রেন্টস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ইকুয়েশনস। তো আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে কোনো কনস্ট্রেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি অ্যামং দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পার্টিকেলস অ্যান্ড পসিবলি দ্য টাইম হ্যাভিং দাস দ্য ফর্ম। তার মানে এই ফর্মে আমরা যদি কোনো কনস্ট্রেন্ট রিলেশনকে প্রকাশ করতে পারি তো তখন আমরা সেটাকে বলবো যে হলোনমিক কনস্ট্রেন্ট। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছিস এই যে ফাংশনাল যেটা রয়েছে সেটা কিন্তু ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট। তো সেই যে কনস্ট্রেন্ট সেইগুলোকে আমরা বলবো হচ্ছে হলোনমিক কনস্ট্রেন্ট। তাহলে নন হলোনমিক কাকে বলবো, নন হলোনমিক মানে বুঝতেই পারছিস যদি এখানে ভেলোসিটি থাকে, জেনারেলাইজড ভেলোসিটি যেটাকে আমরা বলি সেটা যদি এখানে থাকে তাহলে সেটাকে আমরা নন হলোনমিক বলবো। তারপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে স্টেরোনমিক কনস্ট্রেন্ট। তো স্টেরোনমিক কনস্ট্রেন্ট কাকে বলবো না, যেটার ক্ষেত্রে রিলেশনটা ডু নট এক্সপ্লিসিটলি ডিপেন্ড অন টাইম, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট যে কনস্ট্রেন্ট রিলেশন সেইটাকে আমরা বলবো হচ্ছে স্টেরোনমিক কনস্ট্রেন্ট। সেরকম তার উল্টো হচ্ছে রিওনমিক কনস্ট্রেন্ট, মানে যেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কনস্ট্রেন্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে রিওনমিক কনস্ট্রেন্ট। যেমন হচ্ছে পেন্ডুলাম উইথ আ ভেরিয়েবল লেংথ, মানে ভেরিয়েবল লেংথ বলতে ধর পেন্ডুলামের লেংথ টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, তো তার মানে ওই যে কনস্ট্যান্ট রিলেশন যেটা সেটা টাইম ডিপেন্ডেন্ট। পেন্ডুলামের লেংথটা কনস্ট্যান্ট নয়, সেটা টাইমের উপর নির্ভর করছে, সেটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট রিলেশন। তো সেটা হচ্ছে আমার রিওনমিক কনস্ট্যান্ট। বোঝা গেল কি বললাম? এইগুলো বোঝা গেল হলোনমিক, ননহলোনমিক, স্টেরোনমিক, রিওনমিক। তো তারপরে আসছে হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ কাকে বলে তোরা নিশ্চয়ই জানিস, টোটাল মেকানিক্যাল এনার্জি যেটার জন্য কনজার্ভ হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কনজারভেটিভ সিস্টেম, কনজারভেটিভ কনস্ট্যান্ট। আর যেটা ক্ষেত্রে ডিসিপেটিভ, এখানে কনস্ট্যান্ট ফোর্সগুলো ওয়ার্ক ডান করবে আর টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ নট কনজার্ভ ডিউরিং দ্য মোশন, তো সেইটাকে আমরা বলবো হচ্ছে ডিসিপেটিভ সিস্টেম। আবার আমরা কনস্ট্যান্টকে এভাবেও ডিফাইন করতে পারি, যেটাকে আমরা বলি বাইল্যাটারাল অথবা ইউনিল্যাটারাল। মানে বাইল্যাটারাল কাকে বলবো, যখন অ্যাট এনি পয়েন্ট অন দ্য কনস্ট্যান্ট সারফেস both the forward and the backward motions are possible and the constraints are in the form of equations, সেইটাকে আমরা বলবো হচ্ছে বাইল্যাটারাল কনস্ট্যান্ট। মানে যেখানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মোশন পসিবল এবং যেটার ক্ষেত্রে কনস্ট্যান্ট রিলেশনটা হচ্ছে ইকুয়েশনের ফর্মে থাকবে, তো সেই কনস্ট্যান্ট রিলেশনকে আমরা বলবো হচ্ছে বাইল্যাটারাল কনস্ট্যান্ট। বোঝা গেল? তো এবার যেটা যদি ফরওয়ার্ড রিলেশন, যদি ফরওয়ার্ড মোশন পসিবল না হয় আর যদি কনস্ট্যান্ট রিলেশনটা ইকুয়েশনের ফর্মে না থাকে, ইনইকুয়ালিটি ফর্মে থাকে, তো তাকে আমরা বলবো ইউনিল্যাটারাল। বোঝা গেল? হ্যাঁ। তো এবার আমরা দেখবো কয়েকটা এক্সাম্পল। তো এক্সাম্পল কি, তো প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রিজিড বডি। তো রিজিড বডি আমরা যেটা হচ্ছে তোদের প্রথমে যে পার্টটা ছিল আর কি, মানে রিজিড বডি ডাইনামিক্স যে 2 নম্বরে যেটা ছিল সেটা আমি এখনো বলিনি। তো রিজিড বডি যে ডেফিনেশন খুব সাদা বাংলা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে রিজিড বডির ক্ষেত্রে যেটা হবে যে ধর দুটো যে রিজিড বডির যে কোনো দুটো পয়েন্ট, রিজিড বডির মধ্যে যে কোনো দুটো পয়েন্টকে যদি আমরা ধরি, তো রিজিড বডি ডেফিনেশন হচ্ছে এইটা যে সেই দুটো পয়েন্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স দুটো সব সময় কনস্ট্যান্ট থাকবে। সেইটাকে আমরা, সেইটা যদি থাকে কোনো একটা বডির মধ্যে, তো সেই বডিকে আমরা বলবো হচ্ছে রিজিড বডি। সেটাই এখানে লিখেছে, ইন এ রিজিড বডি দ্য ডিস্টেন্স বিটুইন এনি পেয়ার অফ পার্টিকেলস Ri and Rk in it remains constant in time during the motion। তো এটাই হচ্ছে আমাদের রিজিড বডির ডেফিনেশন। বোঝা গেল রিজিড বডির ডেফিনেশন কি বললাম? হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রিলেশন, মানে দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো সেটাই আমাদের কনস্ট্যান্ট রিলেশন, সেটা আমরা লিখেছি যে ফর অল আই কে। এবার এখানে তোর কনস্ট্যান্ট রিলেশনটা থেকে তোরা বুঝতেই পারছিস যে এটা তো একটা ইকুয়েশনের ফর্মে রয়েছে, আর এখানে তোর শুধুমাত্র জেনারেলাইজড কোঅর্ডিনেটের ফাংশনাল, মানে ফাংশনাল যেটা কনস্ট্যান্ট রিলেশনটা সেটা শুধুমাত্র জেনারেলাইজড কোঅর্ডিনেটের ফাংশন। আর আই অ্যান্ড আর কে এর মধ্যে কোনো জেনারেলাইজড ভেলোসিটি নেই, তাহলে এটা হলোনমিক হবে। আবার এটা হচ্ছে তোর স্ক্লেরোনমিক হবে, কারণ এখানে কোনো টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেটা স্ক্লেরোনমিক কনস্ট্যান্ট। আর এটা যেহেতু ইকুয়েশনের ফর্মে রয়েছে, তো
তো ইকুয়েশনের ফর্মে মানে এটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো মোশন পসিবল, তাহলে এটা হচ্ছে বাইল্যাটারাল। তো সেটাই আমরা এখানে করেছি যে হলোনমিক, স্ক্লেরোনমিক এন্ড বাইল্যাটারাল। It can also be readily shown the constraint also conservative, that is the work done W, delta W by the internal forces. The forces of constraint in the rigid body is 0. ডেল্টা ডাব্লিউ হচ্ছে 0, তার মানে এটা কোনো ওয়ার্ক ডান করছে না, মানে যে কনস্ট্যান্ট ফোর্স যেটা রয়েছে সেই ফোর্সটা কোনো ওয়ার্ক ডান করছে না। তো ফোর্সটা যদি কনস্ট্যান্ট ফোর্স যদি কোনো ওয়ার্ক ডান না করে তাহলে সেটা কনজারভেটিভ সিস্টেম হবে, যেটা আমি একটু আগে ডিফাইন করলাম। তাহলে এটার জন্য কনস্ট্যান্টটা কি, তাহলে সেটা হচ্ছে যে হলোনমিক, স্ক্লেরোনমিক, বাইল্যাটারাল আর কনজারভেটিভ। বোঝা গেল? হ্যাঁ। সেই একই রকম ভাবে আমরা যদি ডিফর্মেবল বডির ক্ষেত্রে দেখি, তো ডিফর্মেবল বডির ক্ষেত্রে কি হবে না, ওগুলোর ক্ষেত্রে ওরা শেপ চেঞ্জ করবে। ইফ দ্য ডিফর্মেশন চেঞ্জেস ইন টাইম অ্যাকর্ডিং টু সাম প্রেসক্রাইব ফাংশন অফ টাইম, তাহলে আমাদের যে কনস্ট্যান্ট রিলেশন সেটা তাহলে এরকম দেখতে হবে। তো এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু জেনারেলাইজড ভেলোসিটির ফাংশন নয়, তাহলে এটাও হলোনমিক কনস্ট্যান্ট, তাই তো? কিন্তু এটা টাইমের ফাংশন, তাহলে এটা আর স্ক্লেরোনমিক নয়, এটা তাহলে রিওনমিক হবে। আর বাইল্যাটারাল হবে, কারণ একটা ইকুয়েশনের ফর্মে রয়েছে। আর যেহেতু এখানে কনস্ট্যান্ট ফোর্সগুলোর কিন্তু ওয়ার্ক ডান যেটা সেটা কিন্তু 0 নয়, নট ইকুয়াল টু 0, তো সেই জন্য এটা একটা ডিসিভেটিভ সিস্টেম হবে। তাহলে এটা তাই লিখেছি এখানে হলোনমিক, স্ক্লেরোনমিক, বাইল্যাটারাল এন্ড ডিসিভেটিভ। তো এরপর ধর আরেকটা প্রবলেম রয়েছে যে সিম্পল পেন্ডুলাম উইথ রিজিড সাপোর্ট। তো সেটার ক্ষেত্রে কনস্ট্যান্ট রিলেশন হচ্ছে এইটা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার, মানে একটা ধর স্ফেরিক্যাল পেন্ডুলাম যেটাকে আমরা বলি আর কি। তো এলটা হচ্ছে কনস্ট্যান্ট লেংথ অফ দ্য স্প্রিং ফ্রম দ্য বব টু দ্য ফালক্রাম, মানে যেটা অরিজিন। তাহলে উই ডু নট নো দ্য টেনশন টু স্টার্ট উইথ, বাট ইটস এফেক্ট দ্যাট ইজ টু মেনটেন দ্য কনস্ট্যান্সি অফ এল ইজ নোন। সো টি ইজ দ্য ফোর্স অফ কনস্ট্যান্ট, মানে টেনশন যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, টি প্যারালাল মাইনাস আর, সো দ্যাট দ্য ওয়ার্ক ডান বাই দ্য কনস্ট্যান্ট ফোর্স। টি আর যদি প্যারালাল হয় তাহলে ওদের মধ্যে ডট প্রোডাক্ট করলে কস থিটা তো হচ্ছে থিটাটা 0, তাহলে ডেল্টা ডাব্লিউ হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা কনজারভেটিভ সিস্টেম। একই রকম ভাবে দেখতে পাচ্ছি এটা একটা হলোনমিক সিস্টেম, কারণ এখানে তোর কোনো জেনারেলাইজড ভেলোসিটি নেই, এখানে টাইমও নেই, তাহলে এটা একটা স্ক্লেরোনমিক ইকুয়েশনের ফর্মে রয়েছে, তাহলে বাইল্যাটারাল। তাহলে কি হলো, হলোনমিক, স্ক্লেরোনমিক, বাইল্যাটারাল এন্ড কনজারভেটিভ। তো তারপর যদি ওটা ভ্যারিয়েবল লেংথ হতো, একই রকম ভ্যারিয়েবল লেংথ মানে তোর টাইমের উপর নির্ভর করছে, তাহলে শুধু তোর স্ক্লেরোনমিকের জায়গায় ওটা রিওনমিক হবে, আর কনজারভেটিভের জায়গায় ডিসক্রিমিনেট চেঞ্জ হবে। বেশ, তারপর বলছে কি না, গ্যাস মলিকিউল ইন আ স্ফেরিক্যাল কন্টেনার। স্ফেরিক্যাল কন্টেনার মানে কি, স্ফেরিক্যাল কন্টেনার মানে যে আর যদি কন্টেনারটা রেডিয়াস হয় তাহলে কনস্ট্যান্ট বাই দ্য ওয়ালস এন্ড ক্যান অনলি মুভ ইনসাইড দ্য কন্টেনার। তার কনস্ট্যান্ট রিলেশনটা এরকম হবে যে আর আই লেস দেন, মানে পার্টিকেলের যে পজিশন সেটা লেস ইকুয়াল টু আর হবে, ক্যাপিটাল আর হবে। ইনস্ট্যান্টেনিয়াস পজিশন দেখলাম আর আইটা হচ্ছে অফ আইথ মলিকিউল উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অফ দ্য ভেসেল অরিজিন। তাহলে সেটা তাহলে কি হবে না, এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ইনইকুয়ালিটির ফর্মে রয়েছে। তাহলে ইনইকুয়ালিটির ফর্মে তাহলে আমরা কি বলি, ইনইকুয়ালিটির ফর্মে অবশ্যই সেটা তাহলে ইউনিল্যাটারাল কনস্ট্যান্ট। আর এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু নন হলোনমিক, কেননা এটা কিন্তু তোর ইকুয়েশনের ফর্মে নেই, তো সেই জন্য আমরা এটাকে আমরা নন হলোনমিক বলছি আর ইউনিল্যাটারাল বলছি। আর এটা এক্ষেত্রে এটা তো তোর কোনো টাইমের ফাংশন নয় বা কিছু ফাংশন নয়, তো এখানে যেটা ভার্চুয়াল ফোর্স যেগুলো সেগুলোর দ্বারা ওয়ার্ক ডান 0 হবে, মানে ভার্চুয়াল ওয়ার্ক মানে কনস্ট্যান্ট ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডান সেটা 0 হবে, তো তার জন্য সেটা হচ্ছে কনজারভেটিভ। তো একই রকম ভাবে ধর এক্সপ্যান্ডিং অর কন্ট্রাক্টিং স্ফেরিক্যাল গ্যাস কন্টেনার, সেটার জন্য 8টা ক্যাপিটাল মানে রেডিয়াসটা ও টাইমের ফাংশন হবে। তো টাইমের ফাংশন হলে তাহলে এটা যেটা ছিল তোর এটা যে স্ক্লেরোনমিক ছিল সেটা তাহলে রিওনমিক হয়ে যাবে, রিওনমিক ইউনিল্যাটারাল ডিসিভেটিভ। তো একই রকম ভাবে এই কয়েকটা যেগুলো তোর করে দেওয়া আছে, তো এগুলো তোরা দেখবি, দেখে যদি কোথাও প্রবলেম হয় তোরা তারা জিজ্ঞাসা করবি যে ওই কনস্ট্যান্ট গুলো কি করে বার করেছে, মানে কি ধরনের কনস্ট্যান্ট সেইটা তোদের এখানে বার করা হয়েছে। তো এগুলো তোরা একটু দেখবি, দেখে যদি কোথাও প্রবলেম হয় সেটা তাহলে পরের দিনে ক্লাসে জিজ্ঞাসা করবি। তো আজকে তাহলে আমাদের এত অবধি থাক। তো আজকে যেটুকু বললাম তার মধ্যে কি কোনো প্রবলেম আছে, কেউ একজন বল, আমি যদি কিছু প্রবলেম থাকে তাহলে আনমিউট করে বল। না ঠিক আছে, বেশ, প্রবলেম যদি না থাকে তাহলে তোরা আজকে ক্লাসটা তাহলে এত দূর অবধি থাক, তোরা তাহলে আজকে লিভ করতে পারিস। আর একটা আবার হচ্ছে যে পরের যে ক্লাসটা সেটা তো শনিবারে নেওয়ার কথা, তো আমি দেখছি শনিবারটা আমি নিয়ে নেওয়ার চেষ্টা করবো, যদি নাও নিতে পারি তো তোদের এমনি কোন দিন ফাঁকা আছে শনিবার ছাড়া? এমনি ক্লাসগুলো তো রাতে থাকে, সকালে আবার দুপুরের দিকে তো ফাঁকাই থাকে। এমনি এখন কলেজে তো ছুটি পড়ে গেছে, গরমে ছুটি পড়ে গেছে, তাহলে সকালে যদি নিয়ে নিই তাহলে অসুবিধা হওয়ার কথা না। না বেশ, তাহলে আমি দেখি শনিবার যেমন শিডিউল আছে সেই অনুযায়ী আমি নেওয়ার চেষ্টা করবো, যদি না হয় তো আমি তাহলে একদিন সকালের দিকে নিয়ে নেবো, ধর রবিবার বা সোমবার এরকম সকালের দিকে যদি নিয়ে নিই তাহলে তো আশা করছি অসুবিধা হবে না। আমাদের সকালে একটু অসুবিধা আছে, আমাদের ইন্টার্নশিপ চলছে তো তাই।
ও আচ্ছা আচ্ছা, তোদের ইন্টার্নশিপ তো, তাহলে তো তোদের সন্ধ্যেবেলা আর কোন কোন দিন ক্লাস ফাঁকা থাকে, মানে ক্লাস থাকে না কোন কোন দিন, কোন কোন দিন? ওটা তো শিডিউল দেখে বলতে হবে এখন। শিডিউলে আমি যেরকম দেখছিলাম তোদের বোধহয় বুধবার বৃহস্পতিবার এই দুটো দিন মনে হয় ফাঁকা থাকে। তাহলে ওদিন নিয়ে নিও। ওই দুটো দিন যদি আমি তাহলে, যেমন আজকে নিলাম আর কি, বৃহস্পতিবার, আজকে তো বৃহস্পতিবার, ঠিক আছে আমি দেখছি, আমি শনিবারটাই নিয়ে নেওয়ার চেষ্টা করবো, যদি না হয় তো সেক্ষেত্রে আমি ওই ওই দিন করবো। তো আজকে তাহলে এত দূর অব্দি থাক, যদি কারোর কিছু প্রবলেম না থাকে তাহলে তোরা লিভ করতে পারিস।